আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। এই যে ফিগারটা আছে, এই ফিগারটাকে আঁকার আগে আমরা কি শিখেছিলাম? অবজারভেশন করতে হবে। তো আমরা বেসিক ফিচার্স কি দেখতেছি? একটা লাঠি আছে, একটা লোক খুব বেসিক ইমপ্রেশন নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, লাইক আপনার দিকে, তাই না? গায়ে একটা স্যান্ডো গেঞ্জি পরা, আর এখানে একটা হাফ প্যান্ট টাইপের বিষয় ইয়ে করা, এই পাটা হালকা একটু বাঁকানো, যেটা আমরা পার্সপেক্টিভের লাইন। সো এই ফিগারে যদি আমরা ওভারঅল ফিচার্স গুলো লক্ষ্য করি, এই দেখেন ফিগারে কিন্তু প্রত্যেকটা এই যে মানে বাসের যে অংশটা আছে কিন্তু অনেক মোটা, ইভেন এখানে যে হাতের শেপটা আছে খুব বেসিক, তাই না? লোকটা কিন্তু অনেকটা পাতলা টাইপের। এবার যদি আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি, এই মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে পা আছে, এই যে পা আছে, এটা কিন্তু একটু ডিফারেন্ট শেড লাগতেছে। প্লাস এখানে এভরি সিঙ্গেল থিংস কিন্তু বেশ ডার্কেস্ট মনে হচ্ছে, তাই না? তো ওই জায়গাগুলোকে আপনার অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হবে দেখার সময়। হ্যাঁ, এই পায়ের শেপটা দেখেন কিভাবে বেসিক অংশগুলো আছে, এই বেসিক জায়গাগুলোকে অন্যপক্ষে উপস্থাপন করতে হবে। অলরাইট, সো আঁকার ক্ষেত্রে আপনি যাই করেন না কেন, সবার আগে এই ব্যাপারগুলো আপনাকে বিষয় বুঝতে হবে। এখানে হচ্ছে আমরা বেসিক কিছু ইনফরমেশন পাচ্ছি, এখানে হচ্ছে আমরা বেসিক কিছু বিষয় দেখতে পাচ্ছি। কি বলুন তো? এই যে ড্র্যাপারি বা এই যে ছোট প্যান্ট টাইপের পরে আছে, সেই প্যান্টের বিষয়টা, এটা কিন্তু একটা কি বলুন তো লুঙ্গি কাঁচা করে বেঁধে আছে। ফিগারটা কিন্তু বেশ লম্বাটে, তাই না? খুব একটা বেশি পার্সপেক্টিভে ঝামেলা নাই, আমরা দেখতেছি এখানে অলরেডি। ওভারঅল জায়গায় ফেসের যদি আমরা কথাবার্তা বলি, এখানে খেয়াল করেন এই যে ফেসের অংশটা আছে, এই ফেসটা কিন্তু বেশ কি ফিগারের ফেসের গঠনটা কেমন আছে খেয়াল করেন, বেশ কিন্তু গোছালো একটা প্রসেস আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখেন মাথায় চুল কিন্তু এখানে কম, কানের অংশটা কিন্তু খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে আসলে কানের বেসিক গঠনটা আসলে কেমন, তাই না? ওভারঅল ফেসের পার্টটা অবজারভেশন, ঠোঁটের অংশটা হালকা, মুখে আমরা খোঁচা দাড়ি টাইপ দেখতে পাচ্ছি। সো এই হয়ে গেল আমাদের ওভারঅল ফিচারের ব্যাপার, দেখার ব্যাপার। এখানে দেখেন কিছু বেসিক লাইন আপ আছে, এই একটা লাইন, এখানে বেশ কিছু অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এই অংশটা কিন্তু পেটের মধ্যে একটা সাইজ বা শেপ আমরা বুঝতে পারি। হ্যাঁ, সো এখন আমরা যে কাজটা করবো, আমরা ওভারঅল স্পেসিফিক জায়গায় এই ফিগারটাকে কমপ্লিট ওয়েতে উপস্থাপন করব। হ্যাঁ, তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কি বলেন তো অবজারভেশন। আপনি যে মডেলটা পাচ্ছেন সেই মডেল সম্পর্কে আপনি অবগত না। সো ইন এনি কেস আপনাকে একটা ডিফারেন্ট ধরনের এরকম মডেল দিবে, এটা স্বাভাবিক। সো ওই জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য আপনাকে ওইটাকে অ্যানালাইসিস করতে হবে আপনার ব্রেনের থ্রুতে। তো এটা কিভাবে সম্ভব? যেমন আমি যদি এটাকে অ্যানালাইসিস করি বা এর ব্যাপারগুলো আমরা খেয়াল করি, সবার আগে আমরা কি দেখছি? এখানে একটা লাঠি আছে, মোটা বাঁশ আছে, বাঁশটা কিন্তু যথেষ্ট পুরো, লোকের হাতের মোটার কাছাকাছি, দেখছেন? সেম লোকের ফেসের ভ্যালুটা দেখেন, ফেসের অবস্থাটা দেখেন, ওভারঅল কিন্তু একটা এক্সপ্রেশনে আছে, একটু গম্ভীর ভাবে তাকিয়ে আছে সামনের দিকে, ফ্রন্ট ভিউতে তাকানো। দেন ফ্রন্ট ভিউ না বলা যাবে না, এটা হচ্ছে 3-2 ভিউ। একটা মানুষের তিনটা ভিউ হয়, একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আমরা যখন পোর্ট্রেট পাসপোর্ট সাইজ ছবি তুলি, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, পাসপোর্ট সাইজ ছবি। এটা হচ্ছে 3-2 ভিউ, মানে এটা 3 ভাগে 2 ভাগ দেখা যাচ্ছে। সো এই একটা অংশ, আর এই পাশ থেকে ছোট্ট আরেকটা অংশ, ক্লিয়ার? নেক্সট হচ্ছে সাইড ভিউটা, হচ্ছে জাস্ট একটা ফিগারের সাইডের অংশটা দেখা যায়। তারপর মোস্ট কমনলি হচ্ছে 3-2 ভিউ বা 3 ভাগের 2 ভাগ অংশ পরীক্ষার হলে এসে থাকে। তো এটাকে আপনাকে বুঝতে হবে। নেক্সট হচ্ছে আমরা এর শেপ গুলো দেখবো, এর হাত পায়ের অবস্থা বা শেপ ওভারঅল ব্যাপারটা আসলে কেমন দেখা যাচ্ছে খেয়াল করেন। এখানে খুব হেভি ডিটেল না, সিম্পলিফাইড ওয়েতে উপস্থাপন করা, বাট ইটস লুকিং অথেন্টিক টু ড্র। এবার হচ্ছে আমরা এর ড্র্যাপারি বা এর ওভারঅল কাপড়ের যে গঠনগুলো আছে এগুলো খেয়াল করি। দেখেন এখানে এই যে ফিগারটা আছে, এই ফিগারের কিন্তু কাপড়ে আমরা বেশ ভাঁজের শেপ এখানে দেখতে পাচ্ছি। এইখানে এই জায়গাটা চেস্টের অংশটা দেখা যাচ্ছে না, বাট একটা অবয়ব বোঝা যাচ্ছে। সেম এই জায়গাটা ভেতরে ঢুকে গেছে, সো বোঝা যাচ্ছে যে এই লোকটা শুকনা, কিন্তু এই জায়গাটা একটা মেদ জমছে লোকের, এটাও কিন্তু টি শার্টের কারণে হালকা বোঝা যাচ্ছে। সো উই শুড ট্রাই টু ডু দ্যাট, যেন এই পার্টিকুলার এরিয়া আমরা ধরতে পারি। শোল্ডার দেখেন, এখানে এটাকে ডেল্ট বলে, এটা হচ্ছে বেসিক কোনো বাইসেপই নাই, ট্রাইসেপ তো দূরেই থাক। ওভারঅল হ্যান্ড ফিঙ্গার বোঝাই যাচ্ছে একটা দিনমজুর টাইপ লোক। মাথার এখানে বেসিক চুল আছে, কিন্তু এর বাইরে কোনো স্পেসিফিক পার্টিকুলার এরিয়া আমরা দেখতে পাচ্ছি না। অলরাইট, তো এইভাবে আপনি পরীক্ষার হলে 2 মিনিট ধরে ফিগারকে আগে অবজারভেশন করবেন। যেমন দেখেন এখানে যদি আমরা এই বাঁশটাকে আঁকাই, দেন বাঁশের অপোজিট, বাঁশের হচ্ছে ব্যাকওয়ার্ডে আপনার কি আছে? এখানে হচ্ছে আমরা একটা থাই দেখতে পাচ্ছি। এখানে এই পর্যন্ত প্যান্ট টাইপের কিছু পরে আছে, বাট
বিহাইন্ড দ্যাট আমরা একটা থাই দেখতে পাচ্ছি। তো এটার অবস্থাটা কোথায়, কতটুকু, এইগুলো সবকিছু আমাদের অবজারভেশন করলাম আমরা। এট দ্য সেম টাইম এখন আমরা যে ইম্পর্টেন্ট একটা বিষয় বলছি, ফিগার পজিশনিং। দ্য মোস্ট কমনলি স্টুডেন্টরা এটা মিস্টেক করে থাকে। হোয়াট ইজ ফিগার পজিশনিং? ফিগার পজিশনিং হচ্ছে যে পার্টিকুলার এরিয়ায় ফিগারের যে পার্টস গুলো আছে সেটা আসলে এক্সাক্ট অবস্থানটা কোথায়। অলরাইট, সো এখানে যেমন দেখেন এটা হচ্ছে কান, এই কানের থেকে দূরত্ব এই জিনিসটা আসলে কত। ইজ ইট মেক ইট সেন্স? হোপফুলি। এই যে ভেতরের পার্টটা আছে এটা দূরত্ব কত। সেম ওয়ে এই যে পায়ের শেপটা আছে এটা কেমন আসছে, এল শেপ আসছে, বাট যথেষ্ট দূরত্ব আছে। এই মিডল বাঁশের অংশ থেকে এটার দূরত্ব, এটার দূরত্ব, এটা হালকা আমরা শেডও দেখতে পাচ্ছি, তাই না? সো এই যে ফিচার্স গুলা এখানে বগলের ভেতরের যে পার্টটা আছে, জাস্ট লুক এট হিয়ার, সেম কতটুক দূরত্ব, কতটুক ডিস্টেন্স। ওভারঅল এভরি সিঙ্গেল থিং ইউ শুড ট্রাই টু অ্যানালাইজ থ্রু ইউর ব্রেন, যেটা আপনার নেক্সট স্টেজে গিয়ে দারুণভাবে কাজে আসবে। সো আফটার অ্যানালাইজিং 2 minutes আপনি একটা জিনিস মাথায় নেবেন যে দাঁড়ানো ফিগার আছে, আপনি কি শিখে আসছিলেন, ওভারঅল ব্যাপার আপনি কিভাবে উপস্থাপন করবেন। আপনি চাইলে আপনার পেজের যে কোনো একটা সাইড কর্নারে, এটা হচ্ছে কোয়ার্টার শিট কাগজ, যদি আপনি নোটিস করেন এই কোয়ার্টার শিট কাগজে হয়তো কর্নারে ছোট্ট করে একটা জিনিস ডেমো এখানে ট্রাই করতে পারেন। আপনারা আমাকে অনেকে আস্ক করেন যে ইজ ইট রেলিভেন্ট টু ড্র অন কোয়েশ্চেন পেপার। ঠিক আছে, এই মনে করেন A4 সাইজ পেপার আছে, এরকম আপনাকে একটা পেপারে দিল এরকম একটা ফিগার। আমি বলবো আপনি না আঁকানোটাই বেটার, সব থেকে বেস্ট হয় আপনি না আঁকান। বাট ইফ ইউ হ্যাভ এনাফ সেন্স আপনি ওটা হালকা করে আঁকাইতে পারেন, বাট নট টু মাচ লাইন এখানে দিতে পারেন না। এটুকু এটুকু শেপটাকে ধরে 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 এটাকে দিতে পারেন, বাট এটা 100% অর্ধিট হবে যদি আপনি পেজের একটা কর্নারে আঁকান। অ্যান্ড অবভিয়াসলি আফটার কমপ্লিটিং ইউর ড্রয়িং ওটাকে হালকা করে মুছে দিবেন, ঠিক আছে, ওটার জন্য বেশি ভিজিবল না থাকে। পরীক্ষা হলে সুস্পষ্টভাবে বলে দেওয়া থাকে যে এই ফিগার ছাড়া, বাস ছাড়া যদি আপনি অন্য কিছু আঁকান সেটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায়। অলরাইট, তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল অবজারভেশন সেন্সের ব্যাপার স্যাপার। কম্পোজিশন নির্ধারণ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই পেজটাকে 9টা বক্সে ভাগ করে নিব। খুব সিম্পলি বিষয়টাকে বুঝেন। আপনার ফোনে যারা ফটোগ্রাফি করেন তারা এই ব্যাপারটা খুব ভালো জানেন, গ্রিড লাইন ব্যাপারটা বলে। খুব আচ্ছা হালকা করে আঁকার ট্রাই করবেন। আমি হয়তোবা হালকা করে আঁকতেছি বলে আপনাদের হয়তো বুঝতে পারছেন না, বাট হালকা করে যতটা সম্ভব আঁকার ট্রাই করবেন, ঠিক আছে? এটা হবে আপনাদের জন্য সব থেকে বেশি বেনিফিশিয়াল। এরকম, সো 1 2 3 4 5 6 7 8 9 আপনার হচ্ছে উপর থেকে 2 আঙ্গুল স্পেস, এই সাইড থেকে 2 আঙ্গুল স্পেস এটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে, যেন আপনাদের কম্পোজিশনটা একটা বেটার স্পেসে যায়। দেখেন আমি এই যে এইভাবে মার্ক করে দেখাচ্ছি পেন্সিল দিয়ে, যে স্পেসটা মূলত কিভাবে বাদ যায়। আমি দাগ দিয়েছি, হয়তো বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, বাট আপনারা এভাবে বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবেন। সেম টু সেম নিচের থেকে, এই যে নিচের থেকে আমি এরকম স্পেস বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এখন আমাদের এই ভেতরে ছবি আঁকতে হবে। তো এখন আমরা যে বিষয়টা বুঝার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের বটম লাইন, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের টপ লাইন, টপ স্পেস। এই বিষয় দুটো মাথায় রাখেন, নেক্সট আমাদের জন্য এটা খুব বেশি কাজে দিবে। কেমন? তো কম্পোজিশনে কিছু বিষয়টা বুঝলেন। এবার আমরা যে কাজটা করব, আমরা হয় এই পাশের লাইনটাকে ধরে, আদারওয়াইজ এই পাশের লাইনটাকে ধরে আমরা ড্রয়িংটাকে করব। সো আমরা রাইট সাইড নিচ্ছি, দেখেন এটা খেয়াল করেন, এটা কিন্তু রাইট সাইডে আঁকালে বেশি ভালো প্রকাশ পাবে। সো লেটস ডু ইট, আমরা এটা করার ট্রাই করি। সবাই খেয়াল করেন এখন মনোযোগ দিয়ে। এবার আমাদের যে বিষয়টা শিখতে হবে যে কিভাবে একটা ফিগারের শেপটাকে ভাঙা উচিত, বা কিভাবে হচ্ছে দাঁড়ানো ফিগারকে আঁকানো উচিত, তার বেসিক যে বিষয়টা। তো আমি আপনাকে এইখানেই দেখাই দিই, ঠিক আছে। সবার আগে এই ফিগারটার ক্ষেত্রে বুঝেন, এইটা হচ্ছে মাথার সাইজ, এটা হয়ে গেল মাথার সাইজ, এরও চিহ্ন দেওয়া স্পেস, ঠিক আছে। এই এরো চিহ্ন দেওয়া স্পেস হচ্ছে মাথার সাইজ, বুঝছেন? তো এই স্পেসটাকে আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এটাকে এক মাথা হিসাব ধরবো। এই যে এগুলো আমাদের এক মাথা হিসাব, দেখছেন? তো কিভাবে পেন্সিল দিয়ে মাথার হিসাবটা ধরবেন? জেনারেলি পেন্সিলের যে টপ পজিশনটা আছে, এই যে টপ পজিশনটা আছে লিডের, এখান থেকে শুরু করে আপনার এই আঙ্গুলের এই যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলের লাস্ট অব্দি পর্যন্ত যে সাইজটা আপনি ধরতেছেন, এটা হচ্ছে আমাদের এক মাথার হিসাব, ঠিক আছে। আচ্ছা, তো আমার হিসাবে আসছে এতটুকু, আমার হাতের আঙ্গুল শেপ অনুযায়ী। এক একজনের হাতের শেপ সাইজ এক এক রকম হয়, সো ওইভাবে আসবে।
তো এইভাবে হচ্ছে আমরা দাঁড়ানো ফিগারকে 7.5 থেকে 8 মাথা হিসেবে ভাগ করব, বাট নট মোর দেন 8 হেড। ওকে, তো আমরা একটু খেয়াল করি। এগুলো আমাদের 1 মাথা, সেম পজিশনে আমরা 2 মাথা নিলাম, 3 মাথা নিলাম, 4 মাথা নিলাম, 5, 6, 7 এন্ড লাস্ট এর অর্ধেক 7.5। দেখছেন? তো এই হয়ে গেল বেসিক প্রসেস। এই যে আমি এভাবে দাগটা দিছি, খেয়াল করেন। 2, 3, 4, 5, 6, 7 আর এই 7.5, যেটা বললাম আর কি, 7.5 মাথা। 1, 2, 3, 4, 5, 6, 7 এন্ড 7.5। তো আপনাকে কমপ্লিটলি এইভাবে ফিগারটাকে আঁকাতে হবে, ঠিক আছে? সো প্রশ্ন হচ্ছে যে এটা তো A4 সাইজ পেপার, বা এটা হয়তো বা দেখা যাচ্ছে যে A4 সাইজ পেপারের অর্ধেক সাইজ, কিন্তু আমরা কিভাবে দ্বিগুণ করে বা বড় সাইজ করে এই কোয়ার্টার শিট কার্টিস পেপার আপনি আগাবেন, এটা হচ্ছে কিন্তু মোস্ট কমনলি কোয়েশ্চেন থাকে। তো এটার জন্য খুব সিম্পল ক্যালকুলেশন হচ্ছে, আমরা যেহেতু এই দুইটা লাইনের এ পাশের লাইনটা সিলেক্ট করলাম, তো আমরা একদম এর গায়ে ঘেসে কাজ করব না, আমরা এর মাঝামাঝি বা কাছাকাছি গিয়ে কাজ করব, মানে আমরা এরকম রেঞ্জে কাজটা করার ট্রাই করবো। যে দেখেন, আমি হচ্ছে হালকা করে পেন্সিল দিয়ে একটু মার্ক করে নিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? সো এটা যদি আমাদের মেইন লাইন আপ থাকে, মানে আমরা যদি এর ভেতরে ড্রয়িংটা করি, তাহলে এখান থেকে মিডল থেকে কিন্তু আমাদের একটা, এই যে আমরা একটা বেসিক লাইন নিলাম, ঠিক আছে? এটা খুব বেসিক লাইন নিলাম এই টপ আর বটম বোঝানোর জন্য। এই লাইনের ভেতর থেকে আমরা এই শেপটাকে আঁকাবো। তো আমাদের এই ডান সাইডে হচ্ছে স্পেস কতটুকু আসলো, এতখানি, আর ডান সাইডে আসলো এতখানি। দেখেন, সরি, বাম সাইডে আসলো এই যে এতখানি স্পেস আছে, এর ঠিক একটু বেশি, এই যে এতটুকু স্পেস আসছে বাম সাইডে, আর ডান সাইডে আসছে এতটুকু স্পেস। আপনি চাইলে পেন্সিল দিয়ে মার্ক করে নিতে পারেন, অর্ধেক পেন্সিল, হ্যাঁ, অর্ধেক পেন্সিল বা অর্ধেক কলমে, যেভাবে আসে আর কি। এবার আমরা দেখবো যে কিভাবে হচ্ছে আমরা মাথার শেপটাকে ধরতে পারি। এটা আপনারা আঁকতে আঁকতে বুঝে যাবেন, বাট রাইট নাও আপনাদের বোঝানোর জন্য আমি এই জিনিসটা করলাম আর কি। তো আমরা উপরে সবার আগে এই যে টপ স্পেস আমি লিখে রাখছি, তাই না? জাস্ট লুক এট হিয়ার, টপ স্পেস আমি লিখে রাখছি। তো আমরা যে কাজটা করব, এই টপ স্পেস লেখার নিচ থেকে আরো 2 আঙ্গুল থেকে আমি সরাসরি এই যে 3 আঙ্গুল নেন, 3 আঙ্গুল গ্যাপটা নেন, 3 আঙ্গুলটা বেটার হয়। এই 3 আঙ্গুল গ্যাপটা থেকে আমরা এই যে মাথার হিসাবটা করলাম এখানে একটু আগে, এই যে একটা ছোট্ট মাথার হিসাবটা করলাম, ঠিক আছে? আমরা এই মাথার আরেকটু বেশি অংশ খেয়াল করেন, এটা হয়ে গেল আমাদের A4 সাইজ পেপারের 1 মাথা। আমরা এর থেকে আরেকটু বেশি অংশ, মানে ওর অর্ধেকটা, আপনি দুইটা মাথা হিসাব করেন, এ হয়ে গেল 2 মাথা। খেয়াল করেন এখানে, এই যে এই পর্যন্ত 1 মাথা আসতেছে, আর ঠিক এর উপর পর্যন্ত 2 মাথা আসছে, তাই না? এখন আপনি অর্ধেক অংশ, মানে 1.5 গুণ, এ হয়ে গেল 1.5 গুণ। দেখেন, এ হয়ে গেল 1 মাথা আর এ অর্ধেক, এ হয়ে গেল 1.5 গুণ। তো মূলত এটাই হচ্ছে হিসাব। আপনাকে এক্সামে বল না যে 1.5 গুণ করে আঁকো, 2 গুণ করে আঁকো, বা বড় করে আঁকো। তা আপনি যদি কোয়ার্টার শিটের বড় কোনো কাগজে আঁকেন, তাহলে হচ্ছে ওটা 2 গুণ হয়ে যায়। আপনি যদি কোয়ার্টার শিটে আঁকেন, দেন ওটা 1.5 গুণ হয়ে যায়, ঠিক আছে? মানে একটা হাফ শিট কাগজের 4 ভাগের 1 ভাগ হচ্ছে আপনার কোয়ার্টার শিট, আর একটা হাফ শিট কাগজের 2 ভাগ হচ্ছে আপনার কি বলুন তো, হাফ শিট পেপার, অর্ধেক। অলরাইট, তো এখন হচ্ছে আমরা এখানে সুন্দর করে এখানে একটা রাউন্ড শেপ দিব। এই যে এইটুকু হচ্ছে আমাদের মাপ। তো মাপটা কিভাবে দিব দেখেন, এই 3 আঙ্গুল গ্যাপ দিলাম, দেন এখানে একটা দাগ দিলাম, ঠিক আছে, ছোট্ট করে। দেখেন উপরে কিন্তু আগে 2 আঙ্গুল ছিল কম্পোজিশনের জন্য, এবার নিচে হচ্ছে আমি 3 আঙ্গুল স্পেস বাদ দিয়ে এইভাবে দাগটা দিছি, ঠিক আছে? আচ্ছা, আপনার দায়িত্ব দেওয়া হয়েছে সবাইকে ভাগ করে দেওয়ার জন্য, আপনি ভাগ করতেছেন। আপনি কেকের একদম লাস্টের যে 2টা সাইড আছে, প্রত্যেকটা এই যে 4 কোণা যে লাস্টের যে সাইডটা আছে, সেখান থেকে আপনি 2 আঙ্গুল স্পেস বের করে কেটে দিলেন কেকটা, তাহলে ভেতরের সাইজটা আসলো, তাই না? আপনি কি করলেন বলুন তো? আপনি কেকের অংশটাকে 8টা ভাগে 9টা ভাগে ভাগ করলেন, গ্রিড লাইন 1 2 3 4 5 6 7 8 9, সিম্পল। এবার 9টা ভাগের আপনি যে ডান সাইডে যে পার্টটা আছে, এখানে দেখছেন যে অনেক চকলেট, ভ্যানিলা, অনেক টেস্টি জিনিসপত্র আছে, এই যে এই দাগটা। এখন এর হালকা বাম করে আপনি হচ্ছে এটা কেটে দিলেন, আপনার মনে মনে ইন্টেনশন যে ওইটা আপনি খাবেন। এই লম্বা বরাবরে আপনি এটা দাগ দিলেন। দাগ দিলে কি হইলো, এইটুকু আপনার জন্য আপনি রাখলেন, বাকিগুলো সব ডিস্ট্রিবিউট করে দিলেন, তো লাস্টে আপনি ওইটা খাচ্ছেন, সিম্পল। এবার এটা বোঝেন, এখানে যে ঘটনাটা ঘটছে, এটা জেনারেল একটা মাথার শেপ, এটা আমাদের অলরেডি কোয়েশ্চেনে দেওয়া আছে। আমরা এইটুক শেপ এখানে ধরে এইটাকে 9টা ভাগে ভাগ করছি, সরি 7.5 ভাগে।
এই 1 2 3 4 এরকম। ক্লিয়ার? এখন আমরা যখন এই পেপার আঁকতেছি তখন তো কাইন্ড অফ লাইক এটা বড় করে আঁকা লাগবে। সো আমরা কি করলাম, আমরা এই যে দুইটা মাথা এখানে হিসাব করছিলাম তার অর্ধেক, এই দেখেন এখানে খেয়াল করেন, এ হয়ে গেল এক মাথা, এ হয়ে গেল আরেক মাথা, দুই মাথা। এখন এর অর্ধেকটা হচ্ছে আমি সরাসরি যেই মাপটা নিচ্ছি, যে এ হচ্ছে আমার আঙুলটা আগে, এরপর আমি আঙুলটা কমাই দিলাম। তো এইবার এইটুক যে আমি মাপটা নিলাম এটা হয়ে গেল আমাদের 1.5 মাথা। ঠিক আছে? এই মাপটা ধরে হচ্ছে আমি এখানে, এই যে এই মাপটা আমি ধরলাম, এখানে ধরে হচ্ছে আমি সবার আগে এখানে একটা দাগ দিলাম। ঠিক আছে? দেন এই দাগে হচ্ছে আমার হাতের এই আঙ্গুলটা দিলাম, এই যে এই আঙ্গুলটা দিচ্ছি এখানে, খেয়াল করেন এই আঙ্গুলটা দিচ্ছি এখানে এই দাগ বরাবর। ছোটবেলায় ইয়ে খেলেননি, মানে দাঁড়িয়ে বান্ধা বা কিছু খেলেননি? দেন ওই দাগ বরাবর আঙ্গুল দিয়ে আমি এখান থেকে নিচে আরেকটা দাগ দিলাম। তো এই হয়ে গেল আমাদের কি এক মাথার হিসাব। এতটুকু ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এই মাথা বরাবর নিচে হচ্ছে 7.5 মাথা, এটা বাদে 6.5 মাথা আকার ধরার ট্রাই করব এই নিচ পর্যন্ত। অলরাইট, এবার খেয়াল করেন এই হয়ে গেল আমাদের এক মাথা। এবার এখানে একটু আমরা হালকা করে দাগ দিয়ে নিই, এক মাথা। দেন আমরা এই মাথা বরাবর 2, খেয়াল করেন এই যে হয়ে গেল 2, ক্লোজলি দেখেন 2 3 4 5 6 এই 7, দেখছেন এই 7, এই দেখেন এই আঙুলটাকে এখানে রাখছি, রাইখা এখানে দেখেন এখানে একটা দাগ দিয়ে দিছি। তো এই হয়ে গেল এক দাগ, এক মাথা। আর এখানে হচ্ছে বাকি অংশ, বুঝতে পারছি? এবার হালকা করে দাগ দিয়ে দেন। দেখেন এইটা আমি যা করতেছি এটা বোঝানোর জন্য। পরীক্ষার হলে আপনি যদি অনেক ভালো পারদর্শী হয়ে যান আগাইতে আগাইতে, দেন আপনি এগুলো না দিলেও প্রয়োজন পড়ে। ঠিক আছে? বাট মাপঝোক করে নেওয়াটা ভালো। এই দেখছেন এই হয়ে গেল সেম জিনিস। এটা যে আমি হিসাব করলাম এখানে আমি সেম হিসাব করলাম। এতটুকু ক্লিয়ার? এবার আমি এখানে হালকা করে লিখে দিই 1 2 3 1 3 4 5 6 7, এই 7.5। সো এই হয়ে গেল আমাদের বেসিক্যালি 7.5 মাথার হিসাব। তো আপনি যদি পরীক্ষা এটা পারফেক্টলি ধরতে পারেন, এর মানে হচ্ছে আপনার কম্পোজিশনের আর কোনো মিস্টেক যাবে না। ইউ আর ইন সেফ জোন। সেফ খেলতে হবে। এরপরে আমরা যে কাজটা করব, আমরা পার্সপেক্টিভের কাজটা করব, হুইচ ইজ নেসেসারি ফর আওয়ার নেক্সট স্টেজ বা নেক্সট স্টেপ। তো পার্সপেক্টিভ আসলে কি কি আসে, যখন দেখবেন যে কোনো ফিগারের এরকম পায়ের শেপটা এরকম বেন্ড আছে, হাতের শেপটা এরকম বেন্ড আছে, হাতে হচ্ছে এক মুঠো এরকম ধইরা আছে, এই জায়গাটা এই অবস্থায় আছে, এর মানে হচ্ছে এখানে পার্সপেক্টিভের একটা প্যাচ আছে। বুঝছেন? তো ওই ওভারঅল মিলে কিভাবে পার্সপেক্টিভটা করতে হয়, এটা হচ্ছে বক্সের শেপের থ্রুতে। আমরা এখানে যে কাজটা করব, আমরা সরাসরি পেন্সিল দিয়ে এই যে পজিশনটা আছে এই পজিশন অনুযায়ী একটা রাউন্ড দিলাম এখানে। ঠিক আছে? এরকম হালকা করে রাউন্ডটা দিবেন, লাইনটা যত কম হয়। দেন আমরা আস্তে আস্তে করে নিচের পার্টে যাব। এই গলার জন্য আমরা এরকম একটা শেপ নিলাম। দেন আমাদের এই যে জায়গাটা আছে এই জায়গা অনুযায়ী শোল্ডারের জন্য আমরা এরকম একটা শেপ নিলাম। যেহেতু 3 টু ভিউ, আমরা কি বুঝতেছি এই জায়গাটা কম হবে এই জায়গাটা বেশি হবে, কারণ এটা বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে? এই মাপ অনুযায়ী আপনি এই মাপটা নিতে পারেন। দেন এটা এইখানে আসতেছে এরকম। এবার সরাসরি আমরা যে কাজটা করব, এটা তো আমাদের একটা বেসিক শেপ চলে আসলো, মানে আমরা বুঝলাম যে এই মাথার বরাবর আমরা এখানে শোল্ডারটা ধরছি এরকম, তাই না? এখানে আমাদের শোল্ডার আসছে। সো এর অর্ধেক হচ্ছে এই যে এর অর্ধেকটা হচ্ছে এরকম এখানে। ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলেন? ছোটবেলায় আমরা যেরকম সম্পাদ্য উপাদ্য করেছি, বিষয়গুলোকে মেলানোর ট্রাই করেছি, ওরকম কিছুটা ব্যাপার এখানে। রাইট নাও আমাদের এই পজিশনটা অনুযায়ী আমরা নিচের পার্টের দিকে আস্তে আস্তে আসবো। সো খেয়াল করেন
আজানটা দিচ্ছে এই জন্য আমি চুপ আছি, বুঝছেন? পরে আমরা আস্তে আস্তে করে ডিসকাশন করছি, সবাই একটু দেখেন আমি বক্সের শেপ গুলো কিভাবে আঁকতেছি, ইভেন আমার লাইন গুলো কেমন যাচ্ছে, ওভারঅল বিষয়গুলো আসলে কিভাবে হচ্ছে এখানে। এখন আমরা এখানে আছি। এটা আমি কি আঁকতেছি বলুন তো? এটাকে বলা হচ্ছে স্টিক ড্রয়িং। এবার আমরা হাতের শেপে আসি। এভাবে স্টিক ড্রয়িং মানে হচ্ছে আপনি বিষয়টাকে আইডেন্টিফাই করতেছেন যে ওভারঅল ফিগারের শেপ বা গঠনগুলো আসলে কেমন হবে। দেন এটা হালকা একটু বেন্ড আছে। লেভেলটা খেয়াল করেন, এই যে পজিশনটা আছে এই পজিশন অনুযায়ী যেন আসে। ঠিক আছে, আমি কিন্তু ম্যাপিং করতেছি, এটাকে বলা হচ্ছে মাইন্ড ম্যাপিং। মানে আমি আমার মাইন্ডে যেটা দেখতেছি সেটাকে আমি আস্তে আস্তে করে লাইনে কনভার্ট করছি। দেখছেন একটা ব্লার ইমেজ থাকে, মাঝে মাঝে অনেক মুভির ফুটেজে দেখা যায় যে অনেক ব্লার ইমেজ থাকে। সেই ব্লার ইমেজ কি হয়, সাথে 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 এই যে পজিশনটা আপনি আঁকলেন, এবার আপনি হাতের এই লাঠির শেপটাকে একটু ধরার চেষ্টা করেন। এই জায়গাটা খেয়াল করেন, কেন আমি বললি এই জায়গাটা পার্সপেক্টিভের কাজ করে। এই লেভেলটাকে সেম রেখে এটা এইভাবে নিলেন, এই বরাবর জন্য হাতের শেপটা আসে। হ্যাঁ,
জাস্ট এই সিম্পলি হাতের এই বক্সের শেপটা ধরে ফেলেন, ওভারঅল যে মুঠের শেপটা হবে। দেন আপনি আস্তে আস্তে এভাবে কিছু লাইন দিয়ে দিলেন। এবার আমাদের এই ভেতরে বাঁশ দিতে হবে, মোটা বাঁশ। বাঁশটা কিভাবে যাবে? এইভাবে প্রত্যেকটা জিনিসের আপনি এভরি সিঙ্গেল ডিটেলস কে ধরার ট্রাই করবেন। এভাবে বাঁশটা যাবে, যার কারণে কিন্তু হাতের অংশটা কিন্তু খুব কম দেখা যাচ্ছে, এরকম যাবে বাঁশ। দেখছেন আমি বাঁশের লাইনটা কিভাবে দিচ্ছি, ক্লোজলি দেখেন। ঠিকের মাঝখানে এই পর্যায়ে দেখছেন। তো আমরা বুঝলাম এখানে একটা জিনিস, যে যখন বাঁশটা আঁকতেছেন তখন সরাসরি এই যে পায়ের শেপটা আপনি ধরার চেষ্টা করলেন এখানে, এই যে পায়ের শেপটা আপনি ধরার ট্রাই করলেন, এই শেপের একদম কাছাকাছি হচ্ছে বাঁশটা আসবে, এখানে হালকা একটু ডিস্টেন্স থাকবে। তো ওইটাই করবেন, ঠিক আছে। দেন আমরা একটা সাইডে লাঠির অংশটা ধরার ট্রাই করলাম, একটু হালকা সরাই নেন এই বাম সাইডে। দেন একইভাবে এটা আমরা উপরে উঠাই দিব। দেখছেন আমি কোনো স্কেলের ইউজ করলাম না, একদম স্ট্রেট হচ্ছে কিন্তু লাইনটা। এটা দেখতে হবে যে মাথা থেকে এর উপরে দূরত্ব কতটুকু আছে। এবার দেখেন এরকম এই ডিস্টেন্স, দেখছেন এই বরাবর। খেয়াল করেন বিষয়টা কিভাবে আমি বুঝলাম ব্যাপারটা। এখানে আমি কি চিন্তা করছি এরকম এতখানি, দেন এই অ্যারো বরাবর আমি এখানে কানেক্ট করলাম। দেখেন এবার এটা দেখেন, দেখছেন আছে আছে না, এই হচ্ছে বিষয়। এইবার আপনার যে কাজটা করতে হবে, দেখেন আমি সেই লাইন ড্রয়িং এর থ্রুতে বিষয়কে আঁকতেছি, প্রত্যেকটা লাইনের প্রেশার কিন্তু মাঝখানে আসতেছে। এবার হালকা করে এরকম ভাবে নিলেন, নিয়ে এটাকে হাতের মুঠের থেকে ভিতরে দিয়ে চলে যাবে এরকম। দেখছেন কিভাবে নিচ্ছি। বাঁশটা কিন্তু যথেষ্ট বড় আর মোটা। দেখেন দেখছেন কিভাবে নিচে দিকে নামাবেন এইভাবে। বুঝলেন ব্যাপারটা কিভাবে কাজ করে। এবার দেখেন এই শেপটাকে দেখেন, এবার এই শেপটাকে দেখেন, মনে হচ্ছে কিছুটা মিলতেছে, মনে হচ্ছে আপনার কাছে ফিল হচ্ছে কোনো কেউ কোনো কোয়েশ্চেন করবেন। এবার আমি যে বিষয়টা দেখাতে যাচ্ছি, এই যে ওভারঅল পেজের বিষয়টা খেয়াল করেন, যে আমরা আসলে এখানে কি ঘটনা ঘটাইছি। এই পেজের টোটাল যে ব্যাকগ্রাউন্ডের অংশটা আছে খুব পারফেক্টলি কিন্তু কম্পোজিট হয়েছে, তাই না? উপর থেকে 2 আঙ্গুল আমি ওভারঅল ড্রয়িংটা কিন্তু খুব ভালোভাবে এইটার মতো মেকআপ করে ফেলছি, ডান সাইডে বা একদম পারফেক্টলি স্পেসিফিকড ওয়েতে। তো মূলত আপনার আঁকিবুকির থ্রুতে এটাকে আনতে হবে। আমরা যখন যে প্রসেসটা করলাম এটাকে বলে বক্স প্লাস স্টিক ড্রয়িং মিক্স। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল অ্যালাইনমেন্ট। তো আমি এটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এই যে আমাদের ফেসটা আছে, ফেসটা কিন্তু পুরোপুরি আপনার সোজা না, হালকা বাঁকা আছে। এখানে আমি স্পেসটা ভাগ করলাম, দেন আমি এখান থেকে এটাকে 3টা ভাগে ভাগ করবো। দেখেন দুইটা দাগ দিয়ে 3টা ভাগে ভাগ করলাম।
তাই না? তো এই পাশের অংশটা আমার বেশি দেখা যাচ্ছে, আমি দেখছি যে এই পাশের অংশটা আমার বেশি দেখা যাচ্ছে। সেম প্যাটার্নে আমাদের কিন্তু এই পাশের অংশটা একটু কম দেখা যাচ্ছে, তাই না? তো এখন তো লাইক আমাদের বোথ সাইড উপস্থাপন করতে হবে। আমরা যদি খেয়াল করি ফেসটা এক্স্যাক্টলি কেমন বা এর গঠনটা কেমন, ঠিক আছে? এখানে খেয়াল করুন, দেখেন এই যে ফেসটা আছে দেখছেন, এই ফেসটা কিন্তু এক্স্যাক্টলি অনেক বড় সাইজ না, একটা এভারেজ সাইজ। এটা কিন্তু বেশ রাউন্ড টাইপের, তাই না? চুলের শেপ গুলো দেখেন এখানের জন্য কিন্তু আমরা বুঝতে পারছি, বেসিক ডিটেলসটাও কিন্তু হালকা বোঝা যাচ্ছে। সো আমরা চলেন এভাবে ধরে ফেলি এটাকে, কিভাবে উপস্থাপন করবো খেয়াল করেন। সবার আগে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের অংশটাকে বের করে ফেলতে হবে, যেন হচ্ছে আমরা ভেতরের পার্টটাকে স্পেসিফাইড করতে পারি। এভাবে দেখেন, আমি ব্যাকগ্রাউন্ডের অংশটা হালকা করে বের করে নিলাম, তাই না, আগের রাউন্ড থেকে। দেন আমাদের এই যে সাইডটা আছে, এই সাইডে যে একটা পার্ট আছে এটাকে আমরা হালকা করে একটু হাইলাইট করে দিয়ে দেবো, যেন বক্সটা হচ্ছে একটু ভিজিবল লাগে দেখতে। ইভেন দেখেন এই ফিগারের এই থুতনিটাও কিন্তু একটা অর্ধেক অংশ। সবাই সাউন্ড মিউট করেন, সবাই কাইন্ডলি সাউন্ড মিউট করেন, মনোযোগ দিয়ে দেখেন, ব্রেক করেন না কেউ, আপনাদেরই লস। এই জায়গাটা এরকম, ঠিক আছে? সো আমরা কি করতেছি, আমরা একটা বেসিক স্কেলিটনের শেপটাকে একটা প্রপার ফিগারের যে ফেসটা আছে সেখানে কনভার্ট করার ট্রাই করতেছি। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমাদের চোখের শেপগুলো চলে আসলো। দেন তাহলে এখান থেকে আমাদের কানের শেপটা আসবে। দেখছেন কিভাবে কানের শেপটা আনলাম? এভাবে। খুব ওভারওয়েলমিং আঁকা যাবে না, হালকা করে করে উপস্থাপন করতে হবে। দেখছেন কিভাবে আমি আলাদা করতেছি? এভাবে আলাদা করার সিস্টেম এক্স্যাক্টলি। আর দেখেন আপনারা চিন্তা করেন যে আপনারা কিভাবে আঁকেন, কতটা মাখায় ফেলেন। প্রত্যেকটা পার্ট ফেসের পাজল বাই পাজল আপনার স্টেপ বাই স্টেপ মিলে যাবে। এবার এই 1 2 3, তাই না? এই তিনটা পার্ট থেকে হচ্ছে আমি ফেসের ভলিউমটা বের করলাম। এবার আমরা ঠোঁটের পার্টটাকে একটু বের করি, এই মাঝখানে একটা ভাগ দিয়ে। হুম অবশ্যই মাথায় রাখবেন যে এই ডান সাইডের অংশটা এই সাইডের অংশটা কিন্তু বড় হবে বাম সাইডের তুলনায়, ঠিক আছে? প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেগমেন্টে এই বিষয়টাকে ফোকাস করবেন।
দেখছেন এই থুতনির ওভারঅল পার্ট, এবার একটু এখানে খেয়াল করেন, দেখছেন মনে হচ্ছে না? আমি সাইড বাই সাইড রাখি, কাছাকাছি দেখেন, ফিল করেন, দেখেন এটা খানিকটা কিছুটা হলেও কাছাকাছি মনে হচ্ছে। এখন আমি যদি হালকা করে চোখের পার্টটা অ্যাড করি বা চুলের পার্টটা অ্যাড করি, দেখেন জিনিসটা কেমন দেখা যায়। আপনি নতুন এক্সট্রা করে লাইন দিবেন না, আপনি পুরান যে লাইনটা দিচ্ছেন সেটাকে ইউজ করবেন। এবার খেয়াল করেন, এই কানের যে পার্টটা আছে, এই কানের পার্টটা কিন্তু অনেক বেশি পরিমাণে আপনার কি লাগে, মানে বের হয়ে গেছে এরকম। এবার আমরা এখান থেকে গলার শেপটা নামাবো, এই যে এর মধ্যে স্ট্রেট থাকবে এরকম। দেখেন আপনি যেভাবে আপনার ড্রয়িংটাকে ডিল করতে পারেন, আমি তো সেভাবে আপনাকে দেখাচ্ছি, সেভাবে আমি দেখানোর চেষ্টা করছি। সেম ওয়ে গলার এই মাঝের ভলিউমটা এরকম দিলেন। এখন আপনি যে কাজটা করবেন, আপনি এখানে লাইনটাকে একটু হালকা ছেড়ে দিবেন, হ্যাঁ, দেন এই অংশটার থেকে আমি শোল্ডারের পার্টে চলে আসবো। দেখেন এবার দেখেন এটা মনে হচ্ছে কিছুটা কাছাকাছি। সবার কাছে ছবি আছে, মেসেঞ্জারের ছবি আছে, সবাই ছবি দেখেও মিলানোর ট্রাই করতে পারেন। এক্স্যাক্টলি আমরা কোথায় আঁকতেছি, আমরা কোথায় ম্যাপিং করতেছি, হ্যাঁ। এবার আমরা হালকা করে কি করবো বলেন তো, এই চেস্টের শেপটাকে এভাবে রাখবো, আমরা ভেতরের পার্টটাকে একটু ধরার ট্রাই করবো। মানে আমরা এই ভেতরের শেপটাই মানে মেনটেন করে আমরা সরাসরি এখান থেকে ওভারঅল যে টি শার্টের বা গেঞ্জি, সরি স্যান্ডো গেঞ্জি যে পার্টটা আছে সেটাকে আমরা ধরার চেষ্টা করতেছি, ঠিক আছে। এরকম এবার দেখেন কি মনে হচ্ছে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করতে পারি, আমরা কি দেখছি আমাদের এই যে দুটো শেপ আছে, এটা অলমোস্ট প্রায় একই রকম। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে ওই গোল্ড যে মানে স্যান্ডো গেঞ্জি যে সাইজটা আছে সেটাকে আমরা সরাসরি ধরে ফেলি। এরকম
এটা জাস্ট খসড়া লেআউট, এটাকে বলা হচ্ছে লেআউট। লেআউট মানে খসড়া। এরকম ভাবে ধরে ফেললাম, ঠিক আছে। সো এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এই ভেতরের পার্টটাকে একটু দেখি। এই ভূগোলের নিচের পার্ট এরকম আছে। এবার আপনি আস্তে করে এখানে যে আপনি ওভারঅল যে একটা মানে বিভিন্ন ধরনের যে গঞ্জি এই মানে স্যান্ডো গেঞ্জি যে ইয়েটা দেখতেছেন, ভলিউম গুলো দেখছেন, সেগুলো একটু ধরে ফেলেন। দেখছেন আমার লাইনগুলো কত আস্তে হচ্ছে আর কত ফাস্ট হচ্ছে। আমি এটাকে বলতেছিলাম যে র্যাপিড লাইন, বুঝছেন? আপনারা তো মানে কি না কি বুঝতেছেন। এই যে আমার লাইনগুলো খেয়াল করেন, আমি লাইনগুলোকে কিভাবে ধরতেছি বা আমার লাইনের লেন্থ কিভাবে কি যাচ্ছে, হ্যাঁ, এগুলো একটু খেয়াল করেন। আপনার এই ফর্মের থ্রুতে আঁকাটা হয়ে যাবে। আপনি কি সারাদিন বসে কি মানে আঁকবেন নাকি? আপনি সেটা না, আপনার ফর্মের থ্রুতে আঁকাটা হয়ে যাবে। দেখছেন বিষয়গুলো কেমন আসলো? এই হয়ে গেল আমাদের, কি বলেন তো এটাকে কি বললো বলে, এটা হচ্ছে আমরা ফিগারের যে একটা ওভারঅল গঞ্জির যে শেপের ভেতরের পার্টটা আছে সেটা আমরা মোটামুটি মানে বাইরের পার্টটা আছে সেটাকে আমরা ভিজিবল করে ফেললাম। রাইট নাও আমরা এখন এই বাম সাইডের হাতের অংশের দিকে আসি, খেয়াল করেন সবাই। আচ্ছা, এবার আর শুরু করার আগে আমি একটু আবার একটু আপনাকে রিমাইন্ড করে নিই। দেখেন, দেখছেন এই গঞ্জির শেপটা কিভাবে কি আসছে, খেয়াল করেন। দেখছেন সাইড বাই সাইড মিলাবেন, কি আঁকলেন না আঁকলেন, ওভারঅল ওভারভিউটা কি আসলে, একটু সাইড বাই সাইড মিলাইতে হবে। এরকম আমি যেরকম মিলাচ্ছি, ঠিক আছে? এবার সাইড বাই সাইড মিলাবেন, তাই না? মোটামুটি কিন্তু বেশ গোছাল অলরেডি হয়ে গেছে। আমরা যে ফিগারটা আঁকতেছি বা উপস্থাপন করতেছি, দেখছেন? এইবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে এই যে হাতের যে শেপটা আছে এটাকে ধরার চেষ্টা করি। সবার আগে আমরা যদি এই বাম সাইডের ডান সাইডের হাতটা করবো, কারণ এটা হচ্ছে খাটনি কম, ঠিক আছে? সবসময় খেয়াল করবেন হাত আঁকার সময় যেন এই হাতের এই যে নিচের যে পার্টটা আছে এটা যেন সেম লেন্থে থাকে। দেখেন কোনটার কথা বলতেছি, এখান থেকে এইখানে যে অংশটা আছে, দেখছেন এটা কিন্তু সেম লেন্থে আছে, এই সেম। হালকা ছোট বড় হইতে পারে, বাট ওভারঅল কিন্তু সেম রাখা লাগবে। যেমন আমি যদি এখান থেকে একটু হাইলাইট করি, এই যে এই এক, এই এক, এটা যেন সেম লেন্থে থাকে। পায়ের ক্ষেত্রেও সে সেম। তা না হলে কিন্তু আপনার ড্রয়িংটা খুব ভালো মনে হবে না, ভালো মানের হবে না। ইউ শুড অলওয়েজ রিমেম্বার মাই ওয়ার্ডস, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এখান থেকে হচ্ছে একটা ছোট্ট বক্স এসে বের করলাম, দেন এটা এই নিচ থেকে নিয়ে আসবে এরকম, দেখেন।
মোটা, পুরুত্ব, ওভারঅল ভলিউম সবগুলো কিন্তু আপনার জিনিসে খেয়াল রাখতে হবে। বেশি মোটা না হয়ে যায়, বেশি পাতলা না হয়ে যায়, বেশি অ্যাবনর্মাল টাইপ না দেখা যায়। হ্যাঁ, এগুলো সবকটা জিনিস কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের আইডেন্টিফাই করা। আচ্ছা, সো আমরা এখান থেকে বেসিক শেপটা ধরে ফেললাম, ঠিক আছে। এবার আমরা কি দেখতেছি যে আমাদের যে বাসটা আছে, বাসটা আমরা একটু শেপটা ধরি, খেয়াল করেন। এগুলো বাসের ওভারঅল লেন্থ, ঠিক আছে। এখন আমরা খুব সুন্দরভাবে এই যে পার্টটা আছে, এই পার্টটাকে এই পার্টটার সাথে মিলাবো। দেখেন আমি কিভাবে করি। সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই অংশটা বরাবর এখান থেকে আরেকটু নিচে নামাই দিব লাইনটাকে, যেন একটু প্রমিনেন্ট লাগে দেখতে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, খেয়াল করেন। বাসের যে আবছা যে ব্যাপারটা আছে আর কি, এরকম। এইটু সেম প্যাটার্ন আমরা এখান থেকে নিচে নেমে যাই। রাইট, এবার আমরা হাতের এই শেপটা ধরে ফেলি, খেয়াল করেন। এখানে জাস্ট আপনাকে বক্সের শেপের থ্রুতে বিষয়টাকে উপস্থাপন করতে হবে। এটা একটু কমপ্লিকেটেড, আর এখানে পার্সপেক্টিভের ব্যাপার আছে, সেম লেন্থে আঙুল ধরার ব্যাপার আছে। সো এটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। আর্টের ক্ষেত্রে কোনো কিছুকে একবারে আঁকতে হয় না, কোনো কিছু একবারে আঁকার কোনো নিয়ম নাই, ঠিক আছে। ওটাকে সময় নিয়ে 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 ধরে ধরে বুঝে বুঝে আঁকতে হয়। এই জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস লাগে। আমি আপনাদের বরাবর যে কাজটা করতে বলি বা যে কথাটা বলি, বাট আপনারা কিন্তু আমার কথাটার কোনো গুরুত্বই দেন না, বা গুরুত্ব দিলে হয়তো বা কম দেন। সো এটা হচ্ছে খুব নেসেসারি। দেখেন আমার কিন্তু আঙুলগুলো শেপ রিশেপ বোঝা যাচ্ছে, তাই না? আঙুলের লেন্থ গুলাকে বুঝেন। দেন আপনি আস্তে করে এখান থেকে এই পার্টটাকে নামিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, এই দেখছেন কিছুটা ব্যাপারটা অলমোস্ট এখানে কিছুটা আমরা ধরে ফেলেছি আর কি। এটা যখন আমরা আরেকটু হালকা করে ডিটেলস ধরবো, দেন এটা আরো বেশি হাইলাইটেড হয়ে যাবে।
দেখেন, দেখছেন সেম লেন্থ সেম বিষয়। এবার হচ্ছে আমরা এই পাশের অংশে আসি, খেয়াল করুন সবাই। এই যে সাইডের পার্টটা আছে এটা কিন্তু অনেকটা লেগে আছে মাসেলের সাথে। দেখেন এটা আমরা কিভাবে আঁকি। এই হয়ে গেল আমাদের লেন্থ, তাই না? আর এটা হয়ে গেল আমাদের আরেকটা লেন্থ, এটা হাতের যে পার্টটা আছে। দেন এটা এইভাবে হালকা করে বাঁকায় এরকম ভাবে একটা শেপ তৈরি হয়েছে, ঠিক আছে? তো চলেন আমরা এটার একটু মানে হিসাব নিকাশ কষি। তো এইখান থেকে যদি আমরা পার্টটাকে অ্যাড করি, সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটা লাইন বক্স দিব। অ্যাড করার সিস্টেমটা বোঝেন, এটা যেন অবশ্যই অবশ্যই এটা লেগে থাকে এরকম। দেন এটার সাথে আমরা হালকা করে এটাকে মার্জ করে দিবে, দেখছেন? আচ্ছা, ওই যে মেডিকেলে যে আপুটা পরীক্ষা দিচ্ছেন, আপনি খেয়াল করেন, দেখেন কিভাবে হচ্ছে লাইন ড্রয়িং এর থ্রুতে ডাইমেনশন নেবে, বুঝতে পারতেছেন? এই হচ্ছে তার প্রসেস। আমরা যে সকল জায়গায় ডার্ক দেখবো সেখানে আগে হালকা করে কিছু ডার্ক লাইন চাপাই দিব, দেন আস্তে আস্তে করে কিছু লাইট লাইন দিয়ে বা কিছু পার্টিকুলার লাইন দিয়ে ওই জিনিসটার লেন্থ বের করার ট্রাই করবো। এই যে দেখেন আমি যেভাবে করতেছি, দেখছেন? এই এখন আপনি যত গুণী মানুষের ড্রয়িং দেখেন অনলাইনে অফলাইনে যেখানেই যান না কেন, আপনার এই বিষয়গুলো আপনার নিজের থেকে আসা লাগবে, আয়ত্ত করা লাগবে। দেখেন তো এটা কি সাইড বাই সাইড মিলতেছে? সবাইকে আমার কথা বুঝতে পারতেছেন? কি মনে হচ্ছে দেখে? আপনার কাছে কি মনে হচ্ছে এটা সাইড বাই সাইড মিলতেছে? কথা বলে না। জি ভাইয়া। তো এই হচ্ছে ওভারঅল প্রসেস, ঠিক আছে? এবার আমরা হাতের এই শেপে দিয়ে আসি, খেয়াল করেন। সবার আগে আমরা এখানে হাতটা দেখতে পাচ্ছি। আরো ক্লোজলি দেখেন, দেখেন কিভাবে হাত আঁকাতে হয়। সবাই কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু একবারে হাত আঁকানোর প্রসেসটাও বুঝতেছি। হ্যাঁ, এটা একটা সাইড বাই সাইড মিলান আর দেখেন বিষয়টা কিভাবে আসতেছে। দেখছেন? এটা খুব বেশি পরিমাণে অতিরিক্ত পরিমাণে ডার্ক করা যাবে না, এটা একটা হালকা ইলিউশনাল ব্যাপার রাখা লাগবে, ঠিক আছে? আমরা যেভাবে হাতের শেপটা ধরলাম এইভাবে
পরে যখন আমরা এখানে আরো প্রমিনেন্ট লাইন ইউজ করবো তখন এই বিষয়টাকে আরো হাইলাইট করে নেবো। দেখছেন আমি কিভাবে ধরছি? এবার দেখেন আমাদের এই যে শেপটা আছে এটা কিন্তু পরবর্তীতে এখানে লেগে যাচ্ছে এই পার্টটা, দেন এই পার্টিকুলার এরিয়া কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। ঠিক আছে, জাস্ট আমরা একটা ছাপ ছেড়ে রেখে দেই। তো মোটামুটি দেখেন আমরা সাইড বাই সাইড কিন্তু একটা কমপ্লিট ফিগারের যে অবয়ব আছে সেটা কিন্তু ধরে ফেলেছি এখানে, তাই না? সবাই সাইড বাই সাইড মিলান, দেখেন বুঝতে পারবেন। কম্পারেটিভলি কিন্তু একই রকম, খানিকটা কাছাকাছি দেখাচ্ছে, তাই না? এর যে ওভারঅল ওভারভিউটা আছে সবকিছু কিন্তু একই রকম দেখাচ্ছে। বাকিটা আপনার রেকর্ডিং দেখলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো মূলত মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেখানে আটকায় সেটা হচ্ছে আমরা একটু বুঝি। তারা যেটা আটকায় সেটা হচ্ছে যে তারা এই শার্প পেন্সিল বিষয়টা ইউজ করে না, এই শেপগুলোকে আঁকে, বাট এখানে অজস্র পরিমাণ লাইনের ব্যবহারটা রাখতে পারে না। তো আজকে আমরা ওই বিষয়টাকে এখানে উপস্থাপন করার ট্রাই করবো। ঠিক আছে, দেখেন খেয়াল করেন সবাই। আমরা এখান থেকে আমাদের বুড়ো আঙ্গুলের শেপটাকে ধরেছিলাম এরকম। সো আমরা একটা মেজারমেন্ট করে নিছি, যার কারণে কিন্তু উই হ্যাভ এনাফ আইডিয়াস অ্যাবাউট আওয়ার ড্রয়িং। সো আমরা এখন যে কাজটা করব, এখানে আমরা সরাসরি হচ্ছে কিছু পার্টিকুলার এরিয়া এখান থেকে হাইলাইট করব। দেখেন এখানে হচ্ছে আমাদের স্টিক ড্রয়িংটা আছে, এই যে এই বরাবর স্টিক ড্রয়িং চলে গেছে, আর এই সেম লেভেলে এই বরাবর স্টিক ড্রয়িং চলে গেছে। মানে এটা এরকম আসছিল আর এটা এরকম আসছিল, তাই না? তো আমরা বুঝতে পারছি এখানে যদি আমরা প্যান্টের শেপটা দেই দেন বিষয়টা কেমন আসলো। এটা আমরা এক্স্যাক্টলি প্যান্ট বলবো না, এটা হচ্ছে সম্ভবত লুঙ্গি টাইপের কিছু কাছা দেওয়া। মনোযোগ দিয়ে খেয়াল করেন, আস্তে আস্তে বুঝতে পারবেন লাইনগুলো আমি কিভাবে দিচ্ছি, ওভারঅল গাঠনিক ব্যাপারটা আসলে কেমন আসতেছে, এভরিথিং। এবার আমরা যে কাজটা করবো, আমরা এই শেপটার উপর বেস করে এখান থেকে সরাসরি পায়ের শেপটাকে একটু বের করে নিয়ে এরকম। ঠিক আছে, আচ্ছা
এখানে দেখেন একটা জিনিস, আমাদের এই জিনিসটা একটু কমানো লাগবে, তা না হলে কিন্তু আমাদের 7.5 মাথার ভিতর পায়ের শেপটা আসতেছে না। সো আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে একটু কমাই দিব এরকম। হ্যাঁ, এখন ঠিক আছে। আঁকার সময় প্যানিক ফিল হবেন না, প্যানিক করবেন না, তাহলে হচ্ছে ঝামেলা আছে। এই যে এরকম, দেন আমরা এখান থেকে লাইন আপটা দিব এরকম, খেয়াল করেন। সবার আগে আপনি চাইলে এখান থেকে বক্সের শেপটা ধরে নিতে পারেন। আর যদি মনে হয় যে আপনার একটু নিচে পর্যন্ত আসবে, ইটস ওকে, আপনি বাড়ায় নেন, সমস্যা নেই। কিন্তু আপনি এখান থেকে একটা বক্সের শেপও ক্রিয়েট করতে পারেন। একটু বাড়িয়ে নেন আর কি, ঠিক আছে? একটু বাড়িয়ে নেন, কারণ এই জায়গাটা অ্যাডজাস্ট করতে হবে আমাদের। সো আমরা সবাই এরকম একটা মাপ দিলাম। আপনি চাইলে হচ্ছে এভাবে একটা বক্সের শেপও ধরে নিতে পারেন। এটা তো একদম হালকা করে দিতে হবে, দাঁড়ান একটা বক্সের শেপে দেখাই। এই যে দেখেন, এই দেখেন, দেখছেন? এবার এই পাশটুকু মিলাবেন, দেখেন এই হয়ে গেল শেপ, এই হয়ে গেল শেপ, ঠিক আছে? দেখেন আবার নিচে আসবে যায়, ঠিক আছে? এই পর্যন্ত আসতেছে। দেন আপনি এই জায়গাটা থেকে সরাসরি যে কাজটা করবেন, এই পায়ের এই যে শেপটা আছে না, এটাকে এগিয়ে ফেলবেন, খেয়াল করেন। আমি মুছেও দেখাই দিলাম যে এক্স্যাক্টলি কত পরিমাণ মোছা লাগে। তো আপনি এই মাথার যে শেপটা আছে, খেয়াল করেন, এই শেপটা বরাবর এটা উপস্থাপন করতে পারেন, ঠিক আছে? এটা জেনারেলি এরকমই হয়। যদি আমরা এখানে একটু হিসাব করি, দেখেন এই হচ্ছে আমাদের পায়ের শেপ, দেখেন এই হচ্ছে আমাদের পায়ের শেপ। সো এই পায়ের শেপটা যদি আমরা এভাবে হিসাব করি, দেখেন এই বরাবর আসছে, দেখছেন? এইভাবে বিষয়গুলোকে আস্তে আস্তে করে উপস্থাপন করা যায়। আচ্ছা, তো আমরা এই পায়ের একটু হালকা ডিটেলস ধরি বা বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করি।
সবাই দেখেন পায়ের পায়ের ব্যাপারটা আসলে কিভাবে আঁকতে হয়, সবাই একটু খেয়াল করেন। আমি প্রথমে একটা বক্স করে নিলাম, এরপরে আমি আস্তে আস্তে করে এখানে কিছু জিওমেট্রিক শেপটা আলাদাভাবে অ্যাড করতেছি। কিসের জন্য বলুন তো? এই পায়ের ভলিউম গুলাকে আলাদা আলাদাভাবে উপস্থাপন করার জন্য। এরকম দেখছেন কিভাবে আসলো? আচ্ছা, এখন এই জায়গাটা আপনি আস্তে আস্তে করে আপনি এই যে আঙুলে যে পার্টটা আছে এটাকে অ্যাড করে দিবেন, এরকম হালকা করে বক্সের শেপ অ্যাড করে দিবেন, যে বিষয়টা যেন হাইলাইট থাকে। তো নেক্সট হচ্ছে আমরা কি করবো, এবার উপরের পার্টে চলে যাবো। ঠিক আছে, উপরের পার্ট বলতে হচ্ছে মানে আমাদের এই জায়গাটা খেয়াল করেন, সেম স্টাইলে সেম 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 প্রসেসে আমাদের হচ্ছে এখান থেকে পায়ের শেপটাকে বের করে নিতে হবে। এটা কিন্তু সামনে আছে, মানে এটা হচ্ছে এখানে আসবে, এটা হচ্ছে এখানে আসবে। এটা হচ্ছে এই লেভেলে আসবে, ঠিক আছে? বুঝলেন ব্যাপারটা? এটা এইভাবে এই বরাবর আসবে। সো এটা আপনি এইভাবে আঁকতে চাইলে বিষয়টা কিভাবে হবে খেয়াল করেন। সবার আগে হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিই। আস্তে আস্তে করে এভাবে অ্যাড করে নিন। এবার সেমি স্টাইল এটা মিলাবেন, দেখেন এই অংশ দেন এই অংশ। যেটা মিলানোর প্রসেসটা আছে সেটা আমি একটু বলে দিই, যে আপনি সাপোজ যখন কোনো কিছুকে দেখতেছেন, হ্যাঁ, ওর একটা বেসিক মাপটা নিচ্ছেন, মনে করেন যে এখান থেকে এর একটা মাপ আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা মাপ আছে, এই যে সাইজটা, এই সেম সাইজটা হচ্ছে রিপিটেডলি এখানে আসবে। তো এটাকে হচ্ছে আমরা পেন্সিল দিয়ে একটু ধরে নিছি, যেভাবে খেয়াল করেন, এই হচ্ছে একটা সাইজ, সেম ওয়ে এটা আরেকটা সাইজ, এই যে একই লেভেলে, মানে আমাদের লিডের এই টপ থেকে শুরু করে এই বটম পর্যন্ত আঙুলের, এই বড় আঙুলের, এটা হচ্ছে মেইন ব্যাপার। দেখেন আমি কিন্তু একটা বেসিক শেপটা অ্যাডজাস্ট করে নিলাম, তাই না? তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা আস্তে আস্তে করে এটার হালকা একটু বেসিক ডিটেলসটা ধরি, বা ওভারঅল বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করি। খেয়াল করেন, এটা চাপের কিছু নাই, লাইক আপনি হচ্ছে আপনার মতো করে এখানে বাড়াইতে কমাইতে পারবেন, ঠিক আছে? বাট অবশ্যই অবশ্যই পার্সপেক্টিভের বিষয়টাকে মেনটেন করবেন, ওই হারটা কেমন আসলো, শেপ গুলো কেমন যাচ্ছে, এরকম। তা না হলে কিন্তু বিষয়টা অ্যাডজাস্ট হবে না। দেখেন আমি কিভাবে দিচ্ছি জিনিসটা, এটা আপনার যত জুম করবেন তত ভালো দেখতে পারবেন। এবার হচ্ছে আপনি এই অংশ বরাবর দেখবেন, এই যে ফিগারের যে পজিশনটা দেখেন, এটা লাস্ট যে ইয়েটা আছে, মানে এই যে গিরাটা আছে, গিরার শেষে এটা কিন্তু পায়ের শেপটা ওইভাবে আসতেছে, ঠিক আছে? আপনি যতই সামনে আঁকেন না কেন, আপনার অবশ্যই অবশ্যই লাঠিটাকে একটু অ্যাডভান্স সামনে রাখতেই হবে, এটা কিন্তু খুব নেসেসারি, তা না হলে কিন্তু প্রপারলি মিলবে না। ঠিক আছে, এর সাইজটা যদি ছোট বড় করার মনে হয় যে আপনার প্রয়োজন হচ্ছে, দেন আপনি ওইভাবে বিষয়টাকে আস্তে আস্তে আগাবেন। এবার দেখেন সব থেকে সহজ আর সব থেকে ইজিয়েস্ট ওয়ে, হাত পায়ের ড্রয়িং করার যে প্রসেসটা, ঠিক আছে, একটু খেয়াল করেন। সবার আগে আপনি এভাবে মার্ক করে নিলেন, তাই না? এবার আপনি যে কাজটা করবেন,
আপনি এখান থেকে সেম টু সেম পরিসরের সেম পর্যায়ে আবার বরাবর এভাবে হালকা আবার মাপ দিবেন। দেখেন এরকম, দেন আমরা একটা বক্সের শেপ পাচ্ছি, তাই না? দেন এটাকে এর সাথে একটু কানেক্ট করে দিলেন এরকম, ঠিক আছে? এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দেখাইতে হবে যে এই যে পার্টটা আছে এটা অনেকটা উপরে, তো যার কারণে হচ্ছে আপনি চাইলে এভাবে একটা শেপ দিয়ে এটাকে এরকম নামাই দিতে পারেন এরকম, ঠিক আছে? দেন আপনি এখান থেকে এটা দিয়ে দিলেন এরকম, ঠিক আছে? সো এবার কি মানে ফর্মটা বুঝতে পারতেছেন? দেন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে আমাদের প্রথম যে বুড়ো আঙ্গুলটা আছে তার জন্য এইভাবে একটা স্পেস বের করে নিলাম, এটা হলো বুড়ো আঙ্গুল। সেম পরিসরে আমরা এখান থেকে আরেকটা স্পেস বের করে নিলাম, দেখছেন? এখন মনে হচ্ছে না যে পায়ের ওই ভাঁজগুলো বা ভাগগুলো বের হয়ে গেছে? এইবার আমরা যে কাজটা করব, আমরা এই ফর্মটা পেয়ে গেলাম। এখন আপনি ওভারঅল ড্রয়িংটা দিয়ে খেয়াল করেন। এক্সাম হলে যখন এই পর্যায়ে আপনি কাজ করে চলে আসবেন, তখন এইভাবে সাইড বাই সাইড মিলাবেন যে আপনার বোধ জিনিসটা কাছাকাছি যাচ্ছে কিনা বা একই রকম লাগছে কিনা। এখন আপনারা নিজেরাই বলেন এটা দেখে, এটা কি ওইরকম মনে হচ্ছে? আমি যেটা বলতেছি ওরকম দেখে কি মনে হচ্ছে? এটা হচ্ছে একটা কোয়ার্টার শিট কার্টিস পেপারে এরকম একটা কম্পোজিশন করা, ঠিক আছে? সবাই খেয়াল করেন, এটা দেখেন আর এটা দেখেন, এটা অলমোস্ট দেখে লাইক মনে হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ফল্ট পাচ্ছি, খেয়াল করেন, আমাদের এই জায়গাটা একটা গ্যাপটা বেশি লাগতেছে। সো যখন আমরা এই বাঁশের পাশটা এই পাশ থেকে কমাইছি, তাই না? সো আমরা যদি এই পাশ থেকে একটু বাড়াই দেই, মানে আমাদের যদি এই অংশটা আমরা যদি একটু এক্সপ্যান্ড করি এখান থেকে হালকা করে, তাহলে কিন্তু আমাদের এটা অটোমেটিকলি মোটা হয়ে যাচ্ছে। এই দেখেন, দেন এখান থেকে স্পেসটা কমে আসলো, এরকম বাড়ালেন, ঠিক আছে? হোপফুলি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে এটাকে একটু ডিটেলস ধরার চেষ্টা করি, ঠিক আছে? ফেসের পার্ট থেকে ওভারঅল সব অংশ থেকে। আচ্ছা, তো চল আমরা শুরু করি। তো অনেকের প্রশ্ন আসতে পারে মনে মনে যে এটার জন্য আসলে কি করা উচিত বা কি টাইপের পেন্সিল ইউজ করতে হবে বা অনেক নানাবিধ কথাবার্তা। তো বেসিক্যালি হচ্ছে পেন্সিলটা আপনি 2B ইউজ করেন, 4B ইউজ করতে পারেন এক্সট্রা। আর যারা মনে করেন যে আরো বেশি ডেপথ চান তারা 6B পর্যন্ত যেতে পারেন, বাট 8B লাগে না আসলে। হ্যাঁ, এই যে আপনি আন্দাজে ভাই ব্রাদার গিফট করতেছে, অমুক তমুক গিফট করতেছে, এই বাবু তোমার কালকে তো ড্রয়িং এক্সাম, তুমি এটা নিয়ে যাও, এটা সেটা, এগুলো তো এত নাটকের দরকার নেই। সবাই একটু হোল্ড করেন, আমি আপনাদের দেখাই। এবার আমরা যে লাইনগুলো দিব একটু ডার্ক বেশি করবো, ঠিক আছে? সো সবার আগে হচ্ছে আমরা ফেসের পার্ট থেকে শুরু করি। আমাদের অলরেডি সব ম্যাপিং করে নেওয়া আছে। সো এখন হচ্ছে জাস্ট আমাদের কিছু পার্টিকুলার এরিয়াকে একটু হাইলাইট করে দিলে আমরা একটা প্রপার শেপ বা স্পেস পেয়ে যাবো। আমরা এটা কিভাবে করতেছি খেয়াল করেন, আপনার এই যে বেন্ড যে লাইনটা আছে এটাকে ডার্ক বেশি করতে হবে, আর বাকিটা ছেড়ে আবার এরকম অবস্থা, দেখছেন আমি যেভাবে দিলাম। তো এই হচ্ছে ওভারঅল ফ্যাক্ট। এতে করে আপনার কিছু স্পেসিফিক এরিয়া বাদে বাকিটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? খেয়াল করেন এবার। এরকম হচ্ছে কানের শেপ, দেখছেন আমি কিভাবে ধরতেছি, এভাবে দিবেন। একটা সিঙ্গেল লাইনে আঁকাবেন না, প্রত্যেকটা জায়গায় একাধিক লাইন ক্রিয়েট করার ট্রাই করবেন, যেন একটা প্রমিনেন্ট স্পেস ক্রিয়েট হয়।
আমি তো বরাবর বলছি যে কানটা কিন্তু বের হয়ে গেছে, তাই না? সো ওই ব্যাপারটা হচ্ছে আপনার উপস্থাপন করা লাগবে ড্রয়িং এর থ্রুতে, তা না হলে কিন্তু ড্রয়িংটা সলিড লাগবে না। হ্যাঁ, এটা হচ্ছে খুব জরুরি। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে করে এই পার্ট গুলো আসি। আমরা যেটা দেখতেছি যে এই যে ঠোঁটের যে এখানে আছে, এখান থেকে এরকম হয়ে গেছে, খেয়াল করেন। এরকম হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য আপনাকে এই লাইনে প্রেসার দিয়ে এইভাবে হচ্ছে লাইনটাকে ছেড়ে দেওয়া লাগবে, আমি যেভাবে দিচ্ছি। তাহলে আপনার ওই পাশে যে ডাইমেনশনটা আছে সেটা ক্ল্যারিফাই হতে প্রকাশ পাবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ওটা হয়তো বা ভালোভাবে ভিজিবল হচ্ছে না, বাট যদি আপনি রিয়েল ছবি দেখতেন তাহলে ওটা প্রকাশ পাইতো আর কি। নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করবো, আমরা চোখের অংশে কাজ করি সিম্পলিফাইড ওয়েতে। আপনি আপার পার্ট গুলো একটু ডার্ক করে হালকা আইব্রোটা নিয়ে আসবেন। ঠিক আছে, আমি যেভাবে দিচ্ছি। নেক্সট আমরা নাকের অংশে কাজ করব। এবার আমরা এবার অংশে কাজ করি। গল্পটা হচ্ছে যে আপনি যতটুকু দেখতে পাচ্ছেন আপনি ঠিক সেভাবে উপস্থাপন করবেন, ঠিক আছে? এবার চোখের অংশে চলে আসি। অনেকে ভাবে যে এরকম জায়গায় স্পেসে হয়তো বা ফেসটাকে মেলানোটা বেশ টাফ হয়ে যায়। যদি খুব ক্লিয়ার না থাকে তাহলে টাফ হয়ে যায়, আদারওয়াইজ কিন্তু এটা টাফ হয় না, এটা কিন্তু মেলানো সম্ভব, ঠিক আছে? এটা সম্পূর্ণ হচ্ছে আপনার চোখের আয়ত্তে দিয়ে পড়ে। ওই যে আমি ফার্স্টে বলছিলাম না আপনাকে যে আমরা কি দেখতেছি এখানে, আমরা দেখতেছি যে এই যে লোকটা আছে এটা সরাসরি হচ্ছে আপনার দিকে হালকা করে তাকায় আছে। আমি কিন্তু ওইভাবে চোখের শেপটা নিয়ে আসলাম। সেম ওয়ে আমরা অপোজিট ডিরেকশন থেকে এইটাই কাজ করব। দেখেন এই অংশ আমরা ভাগ করলাম হালকা করে, দেন আমরা এখান থেকে হালকা করে এরকম চোখ আঁকায় নিব। ঠিক আছে, আমি হালকা করে প্রেসার দিয়ে দিয়ে চোখটা আঁকায় নিলাম। সো যেহেতু এই পাশে চোখটা হচ্ছে একটু বেশি বড়, দেন আমরা বাম সাইডের চোখটা ছোট করতেছি, কারণ এখানে পার্সপেক্টিভে কিছু ব্যাপার আছে, ওভারঅল চোখের শেপের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এরকম। আচ্ছা, এখন এরকম ভাবে হালকা করে নাকের শেপটা ধরে নিলাম। ওইখানে আমরা ইচ্ছা করে ডাকটা দিছি কারণ আমাদের ওইভাবেই দেখাচ্ছে, ঠিক আছে? দেন আমাদের এখান থেকে হালকা করে আমরা কিছু এক্সট্রা লাইন দিয়ে দিব। খুব বেশি ডার্ক করবে না, হালকা করে করে লাইনটা ধরে ধরে ছেড়ে দিবেন, যেন চোয়াল যেটা আছে, ঠিক আছে? দেখবেন যারা সিগারেট খায় তারা কিন্তু তাদের কিন্তু চোয়ালটা ভেঙে যায়, ওরকম যেন হালকা করে একটা চোয়ালের শেপটা আসে। এবার এখানে হচ্ছে আমরা কি বের করছিলাম বলুন তো? হালকা দাড়ির একটা ছাপ আছে এখানে। আচ্ছা, এখানে ঠোঁটের একটা ছাপ আছে, তো আমরা ঠোঁটটাকে ধরে ফেলি। দেখছেন ফেসটা আমরা কিভাবে ধরতেছি। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে এখানে কিছুটা দাড়ির শেপটাকে একটু আগানোর ট্রাই করি। জাস্ট আপনি বেসিক কিছু লাইন দিয়ে দিয়ে এরকম ছেড়ে ছেড়ে দিবেন না, ওটাকে একটা ফিনিশ পর্যন্ত টানবেন যেন ওটাকে একটা ইন্ডিভিজুয়াল স্পেস মনে হয়, তা না হলে কিন্তু ওটা দেখতে ভালো লাগবে না। হ্যাঁ,
এবার ওটা সাইড বাই সাইড দেখি, খেয়াল করেন এটা আমরা কতটুকু উপস্থাপন করতে পারলাম। ঠিক আছে, দেন আমরা দেখতেছি কি এই যে এখানে আপনার মাইক্রো দাড়ি টাইপের আছে, মানে ছোট একটা দাড়ি বেসিক শেপ আছে। সো আমরা ওইখানে ওটা দিলাম। এরকম একটা ক্লোজলি নেই, দেন বিষয়টা হয়তো আরো ভালো বুঝে যাবে। খেয়াল করুন সবাই। এবার আপনি এখানে হচ্ছে আরো বেশি ডেপথ আনার জন্য কিছু ডার্ক গ্রেডের পেন্সিল ইউজ করতে পারেন। তো আমি একবারে এটা 6B ইউজ করে দিচ্ছি। ঠিক আছে, কারণ আমি হচ্ছে এখানে পরের কাজ করব না। দেখছেন, আমি কিন্তু একবারে এটা ইউজ করে দিলাম। এতে করে আমার স্পেস গুলো অলরেডি আলাদা হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে যেটা আমার ফাইনাল লেয়ার, মানে হচ্ছে এটা আমার ফাইনাল লেয়ার। ক্লিয়ার? এই দেখছেন কমপ্লিটলি কিন্তু বিষয়টা উপস্থাপন হয়ে গেল। সো এখন আপনি হালকা করে এখান থেকে গলার শেপটা নিয়ে নিলেন। এই আচ্ছা, এখন আপনি এখানে দেখেন গলার নিচে কিছু এক্সট্রা লাইন আছে। তো আপনি চাইলে এটা দিয়ে লাইনটাকে দিয়ে দিতে পারেন এরকম। এই ঠিক আছে, খুব বেশি পরিমাণ করবেন না, হালকা করে করবেন, যেন লাইনটাও মনে হয় আর আপনার যেন ওই সারা যেরকম বল না যে আরে এ তো টোন টাইপ, এরকম যেন না হয়। জাস্ট সিম্পল বেসিক ওয়েতে কিছু এক্সট্রা লাইন দিয়ে। এখন দেখেন আমাদের কিন্তু গলার পর্যন্ত কাজটা অলমোস্ট কমপ্লিট, তাই না? এবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে নিচের দিকে চলে যাব। সেই 2B পেন্সিল নিলাম। এবার আমরা একটু কুইক ধরার ট্রাই করি, কারণ আমরা এখন এমন একটা পজিশনে আছি যে আমাদের হাতে টাইম নাই। এবার আমরা যে কৌণিক যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে হালকা করে ডার্ক করে এখান থেকে আমাদের ফাইনাল ড্রয়িংটাকে বের করে আনবো। দেখেন আমি কিভাবে লাইনটা দিচ্ছি। সবাই যেটা মিস্টেক করে যে এই লাইনটা ধরার ক্ষেত্রে সবাইটা কমন মিস্টেক করে। দেখেন এরকম। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখতে হবে জিনিসটা যেন ফ্ল্যাট না হয়ে যায়। ফ্ল্যাট বলতে মানে বুঝতে পারছেন যে ডাইমেনশনাল লেস যেন না হয়। আপনি আবার দেখেন আমার লাইনগুলো, আবার দেখেন আমি আগে যে ড্রয়িংটা করেছি আর এখন যে ড্রয়িংটা করছি বা তার থেকে যে লাইনগুলো বের করতেছি সেই ব্যাপারগুলো কেমন। এবার আমি যে কাজটা করব, আমি হচ্ছে এখানে যে কৌণিক যে জায়গাটা আছে সেটাকে হালকা করে এরকম রাউন্ড দিয়ে দেবো, ঠিক যেন আমাদের ফাইনাল স্পেসটা বের হয়ে আসে। একইভাবে এখানে দেখেন, দেখছেন অনেকে হচ্ছে জোর করে করে আপনার ওই পার্টিকুলার যে লাইনগুলো আছে না সেই লাইনগুলোকে জোর করে বের করার ট্রাই করে। তা আমি কাইন্ডলি আপনাকে কিছুটা সাজেস্ট করবো না, কারণ ওটা করলে হয় কি যে আপনার ইনডেপথ যে জায়গাগুলো আছে সেগুলো হারায় যায়। তো এই জন্য হচ্ছে এরকম হালকা করে ধরে রেখে ছেড়ে দিবেন, আপনার কিচ্ছু করা লাগবে না। দেখবেন যে আপনি অনেক বেটার স্পেসে থ্রুতে উপস্থাপন করতে পারছেন। এগুলো আমাদের হাতের শেপ। ঠিক আছে, দেখবেন অনেকে আমি বলতেছি যে জোর করে করে আর কি লাইনটা টানে, এরকম কিন্তু করা ঠিক না।
এটা যারা শিখাইছে বা যারা শিখতেছে এটা কিন্তু রং শিখতেছে বা ভুল শিখতেছে। এটা কিন্তু মেইন ফ্যাক্ট, এটা কিন্তু সবার ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য। দেখবেন যে টেনে টেনে জোর করে করে আপনার লাইনগুলো দিচ্ছে, আপনার সবগুলো লাইন থেকে একটা পার্টিকুলার লাইন বের হবে যেটা হচ্ছে আপনার মেইন লাইন। ঠিক আছে, এগুলোর মধ্যে হাতের নখ। হালকা একটু ডিটেলস ধরে নেন। আমার যে বিষয়টা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে যে আপনি যেটাকে যেভাবে দেখতেছেন আপনি সেটাকে ওইভাবে আঁকানোর চেষ্টা করেন। কোনো জোর খাটানোর দরকার নাই, কোনো পার্টিকুলার এরিয়াকে ওইভাবে উপস্থাপন করার দরকার নাই। আপনি যেটা যেভাবে দেখতেছেন জাস্ট সেভাবে উপস্থাপন করেন। দিস ইজ গুড ফর ইউ। এটা এমন না যে আপনি একটা লাইন বেশি দিলে আপনি হচ্ছে এভাবে আঁকালে আপনি হয়তো অনেক বেশি পাবেন। আপনার মেইন টার্গেট থাকবে আপনি যেভাবে কোশ্চেনে দেখতেছেন সেভাবে যেন আপনার আঁকাটা হয়, তা নাহলে কোনো লাভ নাই। দেখেন এভাবে গেল আমাদের এই পাশের আঙুল, দেখছেন এটা এরকম মনে হচ্ছে। রাইট নাও আমরা এর ভেতরে আসি। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এটা কিন্তু সাদা রং। এই যে গঞ্জিটা আছে, সরি এই যে মানে স্যান্ডো গেঞ্জি যেটা পরে আছে কিন্তু সাদা। সো এটা কিন্তু আপনি খুব বেশি পরিমাণে ডার্ক করতে পারবেন না লাইন দিয়ে। আপনি জাস্ট সর্বোচ্চ এই কোনার যে স্পেসটা আছে এটাকে হালকা করে করে ধরে ধরে ছেড়ে দিতে পারেন। কিন্তু লাইক আপনি যদি জোর করে এটাকে মানে খুব লাইন দিয়ে ম্যাশ আপ করেন, এটা একটু বের করেন ওটা একটু বের করেন, তাহলে কিন্তু জিনিসটা অ্যাডজাস্টেবল মনে হবে না। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টা বললাম এই বিষয়টাকে হাইলাইট করে দেখানো। আমি এই জায়গাগুলো আঁকতেছি। ঠিক আছে, দেখছেন আমাদের কিন্তু কতটা ফিনিশড আসছে আর কতটা লাইনে স্পেসিফাইড হয়ে গেছে। তো এই হয়ে গেল আমাদের আরেকটা পার্ট। রাইট নাও আপনি চাইলে এই পাশে হাতটাকে শেষ করে নিচের দিকে আসাটা সব থেকে বেটার, আমি যেটা মনে করি। সো আমরা ওইটা কাজটাই করবো এখানে। আমরা এখন এই শেপটাকে একটু ফিক্স করি, খেয়াল করেন। এখানে দেখছেন অলরেডি হয়ে গেছে। এটা একটু আমাদের আন্ডার স্পেস, যার কারণে একটু বেশি ডার্ক রাখলাম। দেখেন এগুলো আমাদের এই হাতের শেপ। এই জায়গাটাকে একটা ব্যালেন্স করা লাগবে এভাবে। এবার দেখেন তো আমার যে ওভারঅল যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে দেখে কি মনে হচ্ছে যে ম্যাপিং করার চেষ্টা করেন লাইনগুলা, ওরকম মনে হচ্ছে না যে প্রত্যেকটা লাইনের একটা ফিনিশিং আছে, একটা জায়গায় শেষ হয়ে গেছে আবার একটা জায়গাতে শুরু হয়েছে?
তো এইভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হয়। হ্যাঁ, এই হাতটা ধরাটা সব থেকে ইজিয়েস্ট টাস্ক, খেয়াল করেন। এটা হচ্ছে অলমোস্ট অলরেডি হয়ে আছে। ঠিক আছে, এগুলো আমাদের হাতের শেপ। এগুলো একটা আঙ্গুল। ঠিক আছে, এবার দেখেন এই আঙ্গুলটাকে একটু বেশি করে হাইলাইট করা লাগবে। হ্যাঁ, আর এবার টপে আছে। দেখেন, দেখছেন? দেন এই হয়ে গেল আমাদের বুড়ো আঙ্গুল। দেখেন, এবার একটু দূর থেকে দেখেন। এবার এটা একটু সিমিলারিটি মিলান। দেখেন, দেখেন সাইড বাই সাইড মিলান, আপনারা বুঝতে পারবেন ব্যাপারগুলো। আচ্ছা, এটা এইভাবে আসবে। সরি, দেখছেন? খেয়াল করেন, তাই না? সিমিলার টাইপ না হালকা? এবার আমাদের এই ভলিউমটাকে বোঝানোর জন্য আমরা সরাসরি হচ্ছে লাঠির ডেপথ নিয়ে কাজ করবো। কে দেখেন, সবাই খেয়াল করেন। আমরা হচ্ছে সবার আগে পেজ, আপনি কিন্তু ছেড়ে দিবেন না, ইচ্ছা মতো করবেন না। এটা কিন্তু হচ্ছে আমাদের প্রমিনেন্ট লাইন। আমি যে লাইনটা দিচ্ছি এটা কিন্তু ফুল প্রমিনেন্ট লাইন। ঠিক আছে, দেখেন, দেখেন কিভাবে চলে আসলো সেম ওয়ে এখানে। এগুলো আমাদের ওভারঅল ব্যাপার। বুঝতে পারছেন বিষয়টা? এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে নিচের পার্টে আসব। ঠিক আছে, বাট তার আগে হচ্ছে আমি লাঠিটাকে আরেকটু বুঝিয়ে নেই। এরকম। এবার একটু খেয়াল করেন, দেখেন, দেখছেন, দেখতে পাচ্ছেন? এবার এটা খেয়াল করেন, দেখতে পাচ্ছেন সিমিলারিটি ডিসিমিলারিটি দেখতে পাচ্ছেন? তো আমরা যে কাজটা করলাম, আমরা পার্টিকুলার এরিয়াকে ফোকাস করতেছি। সাজেস কেমন? এই হাতের অংশটা, এই ফেসের অংশটা, সেম এজ লাইক আওয়ার পিকচার। জাস্ট লুক এট হিয়ার। এখানে অংশ, এখানে অংশ, আমরা কিছু পার্টিকুলার এরিয়াকে ফোকাস করতেছি। আপনার এক্সামিনার এটাও খেয়াল করবে যে আপনার এই যে টি শার্টটা আছে, এটা হচ্ছে সরি, এই যে মানে স্যান্ডো গেঞ্জিটা আছে, এটা হচ্ছে হোয়াইট। সো দ্যাটস ওয়াই ইউ আর ইউজিং লেস লাইনস হিয়ার। ঠিক আছে, ইউ আর ইউজিং লেস লাইন দেন এনি আদার প্লেস অফ ইউর পেপার। ঠিক আছে, সো এই হয়ে গেল আমাদের বেসিক ব্যাপার। এবার আমরা যে কাজটা করবো, আমরা আস্তে আস্তে করে এটা নিচে দিয়ে নিয়ে যাবো লাঠিটাকে। খেয়াল করেন,
এরকম ধরে টেনে নিয়ে গেলাম। দেন আপনি এরকম ভাবে উঠে এরকম লাইনটা দিবেন। হ্যাঁ, সবসময় মাথায় রাখা লাগবে এটা কিন্তু আমাদের টপ মানে একদম মানে সব থেকে উপরের সাবজেক্টটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সব থেকে উপরের সাবজেক্টটা। সো আপনি এটাকে এমন ভাবে আঁকাবেন যেন সরাসরি হচ্ছে আপনার একদম ফ্রন্ট স্পেসে আছে, এটা যেন মনে হয়। তা না হলে কিন্তু আপনার এই ড্রয়িংটা খুব একটা ভালো লাগবে না দেখতে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বের করাটা খুবই জরুরি। এই জন্য হচ্ছে আমরা এটাকে একটু বেশি ডার্ক রাখলাম, বাট নট ইন এভরি স্পেস। আমার কিন্তু লাইনের ভ্যারিয়েশনটা কিন্তু অনেক বেশি, খেয়াল করছেন আপনারা? আমি যে ডার্কটা দিছি বা আমি যে ডার্কটা দিছি সেটা কিন্তু অনেকটা ভ্যারিয়েশন লাগতেছে অনেক বেশি পরিমাণে, খেয়াল করেন, তাই না? তো এইরকম না, আপনাকে এই ভ্যারিয়েশনটা আনতে হবে আঁকার থ্রুতে। এটা আস্তে আস্তে ডেভেলপ হবে, এটা একবারে আসার ব্যাপার না। তো এবার চলেন আমরা হচ্ছে একটু প্যান্টের স্পেসটাকে কভার করি লাইনে। যেহেতু আমরা এটাকে লাইট রাখতে যাচ্ছি, তো আমরা নিচ থেকে হালকা করে এরকম, আগে হচ্ছে আমি এভাবে ধরছি পেন্সিলটা, আমি যদি এখন এভাবে ধরি, দেখেন এভাবে ধরলে কিন্তু ডার্কটা বেশি আসবে, এভাবে ধরলে কিন্তু হালকা আসবে। সো এভাবে ধরে আপনি প্যান্টের নিচের স্পেসটাকে আমি যেভাবে ডার্কটা দিচ্ছি এভাবে ডার্কটা দিবেন। নিয়মটা হচ্ছে আপনার এই যে লাইনটা আছে প্যান্টের এই যে ভাঁজের যে লাইনটা, এটাকে টেনে নিয়ে অন্য সাইডে মুভ করতে হয় একবারে, আমি যেভাবে করতেছি। দেন যখন আরেকটা স্পেস শেষ হয়ে যায় তখন ওই স্পেস থেকে একইভাবে কাজটা করতে হয়। এতে করে আপনার লাইনের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। লাইনের অ্যালাইনমেন্টটা বুঝতে পারছেন? মানে হচ্ছে মনে করেন আপনি একটা বিয়েতে সাজছেন, ঠিক আছে? এখন আপনি সব সেম কালারের জামা কাপড় পরলেন, সেম কালার ইয়ে করলেন, এটা হচ্ছে আপনার সেই বিয়ের সাজের অ্যালাইনমেন্ট। সেম টু সেম আপনারা যখন কোনো লাইন আঁকবেন তখন সেই লাইনেরও একটা বেসিক ব্যাপার থাকে, ওটা হচ্ছে আপনার আঁকিবুকির থ্রুতে উপস্থাপন করতে হয়। হ্যাঁ, আচ্ছা, দেখছেন আমার লাইনে কিন্তু একটা ফিনিশিং শেষ হয়ে গেছে হুট করে। এই যে দেখেন, এটা হালকা করে ডার্ক করে দিন বেশি। ঠিক আছে, যখন আমরা এই পায়ের শেপটা আঁকাবো, সরি, যখন আমরা এই পায়ের শেপটা আঁকাবো তখন যেন আমাদের এটা আর একটু বেটার মনে হয় দেখতে, এই জন্য আমরা কিন্তু আগে থেকে ওইখানে ওই ভাগটা করে দিলাম। ঠিক আছে, এখন সেম ওয়ে আমরা এখানে এই গ্যাপটা আছে, এখানে ডার্কটা বেশি হয়ে গেছে উপরে পার্ট অনুযায়ী। আপনি অবশ্যই হচ্ছে একটু হালকা করবেন, ঠিক আছে? কারণ আপনার এই যে লাঠিটা আছে না, আপনি যদি লাঠির লেভেলে ডার্কটা করে ফেলেন বেশি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না।
মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সবার আগে কি আমার এই হাতের এই পার্টটা সবার আগে, তারপর হচ্ছে এরপরে হচ্ছে আমার এই পেন্সিলটা। তো এর যখন একটা ডিস্টেন্সটা আছে আপনার ওটা উপস্থাপন করতে হবে। আপনি যদি ওইটাকে ভাবে না উপস্থাপন করেন তাহলে কিন্তু ওটা দেখতে ভালো লাগবে না। এই জন্য হচ্ছে যখন আঁকতেছেন তখন কিন্তু আপনার ওইভাবে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ওভারঅল ব্যাপার। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি পায়ের পাটটাকে ধরবো, ঠিক আছে? আমরা খুব বেশি পরিমাণে এখানে ইয়ে করব না, কি বলুন তো, খুব বেশি পরিমাণে আমরা ডার্ক করব না। আমরা হচ্ছে এরকম সেম হালকা ভাবে রাখবো, যেন এইখানে যে আমরা যে লেভেলে ডার্কটা করছি সেই লেভেলে যেন এখানে থাকে। দেখেন, অনেকে এভাবে দেয়, অনেকে আপনি দিতে পারেন, চাইলে এখান থেকে একটা শেপ দিতে পারেন। অনেকে এভাবে রাউন্ডও দেখায়, ব্যাপার আর কি। এটা জাস্ট লাইক এক একজনের প্র্যাকটিস আর প্রসেসের ব্যাপার, বুঝছেন? এটা কেন আমরা ডাক করলাম বলেন তো? এটা হচ্ছে লাঠির পেছনের পার্ট, ঠিক আছে? নিচের পার্টে আসি। দেন দেখেন এখানে কিন্তু আমাদের একটা হালকা ভলিউম আছে, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের এখানের পার্টের কাজ, খেয়াল করেন। পায়ের শেপটা আঁকলাম, এবার আমরা আস্তে আস্তে করে এর উপরে নখের বিষয়টা অ্যাড করি। খুবই কম পরিসরে দেখা যাচ্ছে আর হালকা করে বিষয়টাকে উপস্থাপন করছি। দেন এই সেম প্র্যাকটিসে আমরা এখান থেকে এরকম। এবার আমরা এই পাশে পায়ে আসি। এটা হচ্ছে আমাদের একটু বেশি হাইলাইট করে ধরতে হবে।
এটাকে আপনি এমন ভাবে আঁকবেন যেন আপনার বাড়তি মাসেলস যেন না দেখা যায়, বুঝছেন, বা বাড়তি মাসেল যেন মনে না হয় দেখে। এই হয়ে গেল আমাদের ওভারঅল পায়ের ফন্ট শেপ। দেন আর কি এখানে এইভাবে ভাগ করে নেয় হারের অংশটাকে বোঝানোর জন্য, বাট এত নাটক লাগে না আসলে, ঠিক আছে। আপনি অলরেডি যে পরিমাণ লাইন এখানে ইউজ করছেন ওইখানে ওই শেপটাকে প্রকাশ পাচ্ছে আর কি। তারপর আপনি দিয়ে দেন যদি আপনার মনে হয় হ্যাঁ না ঠিক আছে আমি এই জায়গাটা এই শেপটাকে এইভাবে উপস্থাপন করতে চাই, দেন আপনি দেন, সমস্যা নেই। এই দেখেন এরকম। রাইট, নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করবো, আমরা এই পায়ের শেপটাকে একটু ধরি, খেয়াল করেন। সেম প্যাটার্নে এখানে এগুলা এই এখানে হালকা একটু ডার্ক করে দিলাম যেন ডাইমেনশনটা আরো ক্লিয়ার প্রকাশ পায়, ঠিক আছে। সো খেয়াল করেন, এখন দেখেন আমরা যেটা আঁকলাম এটা দেখেন, আর এই সাইড বাই সাইড এটা দেখেন আমাদের যে ডেমোটা আছে, ঠিক আছে। এখন আপনারা বলেন যে আসলে আপনাদের মানে এতদিন যেটা ট্রাই করতেছেন আর এখন যেটা দেখলেন সেটার ভিতর তফাৎ হোপফুলি বুঝতে পারলেন। এটা আমরা ছবিতে হালকা এরকম একটা নিচে এরকম হালকা ডার্ক টাইপের দেখতে পাচ্ছি, যার কারণে আপনাদের সাথে আমি এরকম হালকা ডার্ক শেয়ার করলাম। ঠিক আছে, এবার প্রতিটা স্পেস খেয়াল করেন যে আমরা যে প্রসেসের থ্রুতে ধরছি, দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে যে ড্রয়িং এর ব্যাপার স্যাপার আছে বা ওভারঅল ড্রয়িং এর লেন্থ বা প্রসেসটা আছে, দেখছেন জিনিসটা কিন্তু কতটা স্মুথ ওয়েতে আমরা উপস্থাপন করেছি। লাইন আপের ব্যাপারগুলো, ডিটেলস ধরার ব্যাপারগুলো, আদার্স বিষয়গুলো, হ্যাঁ। তো দিস ইজ হাউ ইউ মেড ইউর ড্রয়িং। ইভেন দেখেন এই যে শেপটা আছে, এই যে শেপটা আছে, আমরা কিন্তু একই রকম রাখার ট্রাই করেছি। আপনি এত বড় পরিমাণ হাতও আঁকতে পারবেন না, পাও আঁকতে পারবেন না যেন আপনার পার্সপেক্টিভের ওইটার সমস্যা হয়। আবার আপনি এভারেজ যেন বিষয়টাকে ঠিক রাখতে পারেন, ঠিক আছে। আমাদের এখানে একটু সমস্যা হচ্ছিল নিচের দিকে, বাট তারপর আমরা কিন্তু এটা অ্যাডজাস্ট করেছি। এটা যদি আপনারা নোটিস করেন, আপনি যদি সরাসরি এটা দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু অতিরিক্ত বড় পরিমাণেও পা আঁকবো না, অতিরিক্ত বড় পরিমাণে আঁকলেও সমস্যা হবে। তো আমি যেটা বললাম যে খুব সীমিত পরিমাণে হচ্ছে আমরা এখানে 6B পেন্সিল ইউজ করতে পারি এখানে কিছু লাইনের জন্য। তো এইভাবে ইউজ করলে সমস্যাটা হয় কি যে এটা জোর করে লাইনটা দেওয়া হয়ে যায়। এই জন্য আমি কখনো পার্সোনালি কাউকে রিকমেন্ড করি না। দেখেন আমি দিচ্ছি, ঠিক আছে। এরকম ভাবে অনেকে এরকম কোনাকুনি বরাবর দেয়, হালকা হালকা করে ইউজ করে।
তা আমি পার্সোনালি এটা ইউজ করি না, কারণ আমার হচ্ছে এটা ভালো লাগে না। আমার ন্যাচারালি ঠিক আছে আমার জন্য। এই তারপর আপনি সব জায়গায় দিতে পারবেন না, সব জায়গায় দিলে আপনার ভালো লাগবে না দেখতে। এই দেখছেন বিষয়টা? এই যে এখন বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে এই ওভারঅল ড্রয়িংটাকে নিয়ে? কেউ কিছু বলতে চাচ্ছেন আমাকে? আমি ফাইনালি হচ্ছে আপনাদের লাস্টের দিকে আঁকবেন। অনেকে এটা ধারণা করে যে যদি তার ড্রয়িংটা পরে দেখা হয় বা কোনোভাবে যদি আপনার লাইনের যদি বিষয়গুলো অ্যাডজাস্ট না হয়, পরে যদি লাইনটা ঠিকঠাক মুছে যায় অনেক হালকা পরিমাণ আঁকার কারণে, এই জন্য হচ্ছে অনেকে যেটা করে যে এই 6B পেন্সিল আছে, এটা দিয়ে কিছু কিছু জায়গায় একটু হাইলাইট করে দেয়। কিন্তু আমি আপনাদের এটা পার্সোনালি রেকমেন্ড করবো না। এটা যদি আপনাদের যদি সেই সাহসটা তৈরি হয়, আপনারা সেটা ওইভাবে আঁকাইতে পারেন, ঠিক আছে? এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ইয়ের উপর ডিপেন্ড করে। এরকম ভাবে কিছু এরিয়াকে এরকম হাইলাইট করে দেয়। এইটা হচ্ছে এই হাইলাইটারটা দেওয়ার কারণটা হচ্ছে এটা যে আপনার পার্টিকুলার ওই এরিয়ায় চোখটা যাবে, ঠিক আছে? এটা যতটা কম পরিমাণ ইউজ করা যায়। আপনি যদি অতিরিক্ত পরিমাণ আপনি নিজেকে সাদা দেখাইতে চান মেইন আপনার ইয়েতে সাজগুজে, বা মেইন সুন্দর বেশি যদি আপনি নিজেকে দেখাইতে চান, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না, এখানে ওই ব্যাপারটা ওইভাবে কাজ করে। সো এই জন্য হচ্ছে এটা হালকা করে ইউজ করার নিয়ম, ঠিক আছে? আমি এরকম ইউজ করি। দেখেন এটা হালকা ইলিউশন তৈরি হয়েছে কারণ অতিরিক্ত লাইন ইউজ করার কারণে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে যখন আপনি কোনো জায়গায় ডিটেলস করবেন বা আঁকবেন, তখন সবসময় মাথায় রাখবেন যেন ওটা একবারে ফিনিশ করে আসতে পারেন। পরীক্ষা হলে কিন্তু লাস্টে আপনি টাইমটা পাবেন না, ঠিক আছে? তো এটা আপনাকে একবারে শেষ করতে হবে। আর এই কালো করবেন না অতিরিক্ত পরিমাণ, হালকা হালকা হাইলাইট করবেন, হালকা ডিটেলস রাখবেন, যেন এক্সামিনারের ওভারঅল একটা ভিউতে চোখটা যায়, নাহলে কিন্তু সে বিরক্ত ফিল করবে তার চোখের দৃষ্টিতে। তো মোটামুটি আপনারা কমপ্লিট ফিগারটাকে দেখতে পাচ্ছেন। সবাই আরেকবার একটু দেখে নেন শেষ অবধি। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। কম্পারেটিভলি আমরা যদি বিষয়টাকে দেখি, সো এটাই মূলত এটাকেই দেড়গুণ বলা হয়, ঠিক আছে? যে আপনি কিভাবে একটা কার্টিস পেপার আঁকতেছেন। তো মোটামুটি আমি ফিগারটা উপরে একটু স্পেসটা আমার মানে আরেকটু উপরে উঠতো হালকা ফিগারটা, বাট ওভারঅল জায়গায় আমরা যদি কম্পেয়ার করি অতটাও খারাপ লাগতেছে না দেখতে। জিনিসটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি উপস্থাপন হয়ে এসেছে, ঠিক আছে? আর যাই হোক, আপনারা আমি দেখছি যে অনেকে হচ্ছে ওভার মাসেল করে ফেলেন। হোয়াট ইজ ওভার মাসেল? ওভার মাসেলটা হচ্ছে যে এই মনে করেন যে আপনি হাতের এই শেপটাকে আঁকতেছেন, ঠিক আছে? আপনি লাইক এত বেশি পরিমাণে হাতের শেপে মাসেলসটা অ্যাড করে দিচ্ছেন যেন দেখে মনে হচ্ছে যেন ওইটা অনেক বেশি পরিমাণে অতিরিক্ত, ওটা কিন্তু ন্যাচারালি লাগতেছে না। তো আপনি যখন আঁকাচ্ছেন কম্পারেটিভলি আপনি একটু বক্সের শেপে আঁকেন, ছোট বড় সাইজ রাখেন, দেন যখন কমপ্লিট করবেন তখন আপনি সরাসরি হচ্ছে এভাবে বিষয়টাকে উপস্থাপন করবেন। দেখেন আমার কিন্তু ওভার মাসেলস মনে হচ্ছে না, এটা হালকা বেসিক ইলিউশন লাগতেছে দেখে। তো এইভাবে হচ্ছে জিনিসটাকে মূলত উপস্থাপন করার সিস্টেম, টেকনিক, ঠিক আছে? যেন ওভারঅল মাসেল না হয়, জিনিসটা যেন ইজিলি উপস্থাপন হয়। পরে যখন আপনারা রেকর্ডিং দেখে দেখে কাজ করবেন, দেন এটা আরো সুইটেবল লাগবে আপনাদের কাছে, ইজিয়েস্ট লাগবে। আচ্ছা, ঠিক আছে। একই সাথে হচ্ছে আপনারা যখন এই কৌণিক লাইনগুলো অ্যাড করবেন তখন এগুলো অ্যাডজাস্ট করে দিবেন ভালোভাবে। হালকা করে দেওয়ার কারণে বিষয়টা যেন অ্যাডজাস্ট হয়। গলার ভলিউম গুলো দিয়ে খেয়াল করেন, গলার ভলিউমে দিয়ে অনেকটা অ্যাডজাস্ট করতে পারে না। তো আপনি যখন থুতনিটা এঁকে ফেলতেছেন তখন তার নিচে কিছু পার্টিকুলার লাইন দিয়ে দেবেন যেন এটা সেপারেট হয়ে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে ওভারঅল প্র্যাকটিস সেশন ছিল। আই হোপ দ্যাট যে আপনারা বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে পারলেন। আর যারা বুঝতে পারেনি তার রেকর্ড দেখে দেখে ট্রাই করবেন, আপনারা এটা আরো দারুণভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? প্যারার কিছু নাই, এটা খুবই সিম্পলিফাইড ওয়েতে ব্যাপার স্যাপার। এটা জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। তো মোটামুটি আমরা একটা কমপ্লিট সেশন কভার আপ করলাম, ট্রাই করলাম যে একটা লাইন ড্রয়িং এর থ্রুতে কিভাবে একটা কমপ্লিট ড্রয়িং কে উপস্থাপন করা যায় সেটা আপনাদের সাথে তুলে ধরার জন্য।
আর কিভাবে হচ্ছে খুবই হালকা সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করা যায় লাইনগুলো, আপনারা যদি একটু কাইন্ডলি আরেকবার ফেস দেখেন কতটা ডিপ ডাইভিং আমি লাইনগুলোকে ইউজ করেছি, যার কারণে কিন্তু জিনিসটা অনেক ইন্ডিভিজুয়াল ওয়েতে কিন্তু অনেক ভ্যারিয়েশন তৈরি হয়েছে, একটা ইলিউশন আসছে, তাই না? সেম ওয়ে আমরা যদি ওভারঅল বডি দিকে কথা চিন্তা করি, তো দেখেন এখানে কি পরিমাণ ছোট ছোট লাইন ইউজ করার কারণে এতটা ইলিউশন আসছে হাতের শেপে। তো এই সিস্টেম্যাটিক ওয়েতে যখন আপনি কোনো কিছু আঁকাচ্ছেন তখন আপনার কিন্তু আঁকানোটা একটা প্রপার লাইনের থ্রুতে যে ডাইমেনশন বের করা বলে ওরকম আসতেছে, ঠিক আছে? তো বাসায় বসে ট্রাই করবেন এরকম বেশি বেশি করে জুম করে দেখার, দেন আপনি আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা আজকে পার্টিসিপেশন করলেন আজকে ওভারঅল ক্লাসে।